খুবই খারাপ। তারপরেও জাস্ট এখন দায়বদ্ধতা থেকে হচ্ছে যেহেতু আপনাদের টাইম দেওয়া, তো আপনারা মনোযোগটা একটু ধরে রাখবেন আজকে, কারণ আজকের চ্যাপ্টারটা একটু কঠিন। কঠিন বলতে একটু বুঝতে হবে। আচ্ছা, তার আগে প্রথমে আমি একটা উত্তর দিয়ে নেই। গতকাল একজন একটা প্রশ্ন করেছিল যে এই যে যে ইউডি কেস, যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটা যে ইয়া করবে, অর্থাৎ মামলাটা শেষ করে দেবে। শেষ করা বলতে এখানে বোঝানো হচ্ছে নিষ্পত্তি। নিষ্পত্তিটা মানেই হলো যদি সেখানে কোনো অফেন্স সংগঠিত না হয়, তার মানে সেটা যদি পিওর আত্মহত্যা হয় বা সে যদি নিজে নিজেই মারা যায়, তাহলে তো আর কোনো অফেন্স হয় নাই। অর্থাৎ তাকে যদি কেউ প্ররোচনা নাও দেয় এবং কোনো ধরনের অফেন্স যদি না হয়ে থাকে, যেমন আমার ইচ্ছা হলো আমি এখন মরে গেলাম, আমার মৃত্যুর জন্য কেউই দায়ী না, আসলেই কেউ দায়ী না, যদি এটা প্রমাণিত হয়, তাহলে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটা কি করবে? এই ইউডি কেসটা সে নিষ্পত্তি করবে। নিষ্পত্তি মানে হলো যে মামলাটা শেষ। এই যে যে ইউডি মামলাটা শুরু হয়েছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে ইনকোয়েস্টের মাধ্যমে, অর্থাৎ পুলিশ ইনকোয়েস্ট রিপোর্ট করে তার কাছে জমা দিয়েছিল। তাহলে দেখেন, যদি কোনো অপরাধী না হয়, তাহলে কি সেই মামলায় আর সামনে অগ্রসর হওয়া যাবে সেই বিষয়ে? আপনারা কি না মনে করেন? ভাইয়া। যেখানে অপরাধী হয় নাই, সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আর কি করার আছে? তাহলে উনি ওই মামলাটাকে নিষ্পত্তি করে। নিষ্পত্তি বলতে বোঝায়, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা হলো 174 এর একটা বিষয়। গতকাল আমি বলেছিলাম, তো আমি যেটা বলেছিলাম যে তাদের নিশ্চয়ই ইন্টারনাল কোনো বিষয় আছে। সেই ইন্টারনাল যে আইনটা, সেটা হলো একটা জিও, অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিসি বা ডিএম, উনি একটা ইন্টারনাল আদেশ করে, একটা অর্ডার করে। তার মানে তার অধীনে যদি 10 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে 10 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি থাকে, 10 জনকেই কিন্তু এই ক্ষমতা দেওয়া থাকবে না। 10 জনের মধ্যে হয়তো বা 2 জন ম্যাজিস্ট্রেটকে একটা অর্ডার করে দেবে, লিখিত অর্ডার, যে এই অমুক অমুক ম্যাজিস্ট্রেট, এই 2 জন ম্যাজিস্ট্রেট এই ইউডি কেসগুলো নিষ্পত্তি করবে। এই অর্ডার মূলে সে ওই মামলাগুলো নিষ্পত্তি করে থাকে, ইউডি কেসগুলো নিষ্পত্তি করে থাকে। নিষ্পত্তি বলতে বোঝানো হয়েছে যে সে যদি দেখে কোনো অপরাধ সংগঠিত হয়নি, তাহলে অবশ্যই সেটা সেখানে স্টপ হয়ে যাবে, ওই প্রসিডিংটা স্টপ হয়ে যাবে, যেহেতু অপরাধী হয়নি। তার মানে ওইটা সহজ ভাষায় বলা হয় নথিজাত। নথিজাত মানে হলো কোনো কিছু শেষ হয়ে যাও, নথির কাজটা শেষ। এই কাজটা করে থাকে। অর্থাৎ 174-এর এই ক্ষেত্রে আপনারা সবাই বের করেন কালকে যে প্রশ্নটা, সেটার উত্তরটা দিয়ে নিচ্ছি, নাহলে আপনাদের এটা কনফিউশন থাকতে পারে। 174-এ আপনারা দেখেন সাবসেকশন, দেখেন সাবসেকশন 2টা দেখেন। দ্য রিপোর্ট শ্যাল, রিপোর্ট মানে ওই ইনকোয়েস্ট রিপোর্ট যেটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো পুলিশ অফিসার করেছে, শ্যাল বি সাইন বাই সাচ পুলিশ অফিসার। যে পুলিশ অফিসার ওই ইনকোয়েস্ট রিপোর্টটা করেছে, সে অবশ্যই সেখানে সাইন করবে, বললো। এন্ড আদার পার্সনস, এবং অন্যান্য যারা গ্রামের ওই যে গণ্যমান্য ব্যক্তিদের কথা বলেছিলাম, তারাও সাইন করবে যখন ইনকোয়েস্ট রিপোর্টটা করা হবে। অর বাই সো মেনি অফ দেম অ্যাজ কনকার দেয়ারিং, এবং সেখানে যারা থাকবে তারা তো সাইন করতে পারবে। এন্ড শ্যাল বি ফোরথউইথ ফরওয়ার্ডেড টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে এই প্রতিবেদনটা কার কাছে পাঠানো হবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নিকট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এখন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো আর অনেক ব্যস্ত থাকে, ডিসি সাহেব যাকে আমরা জেলা প্রশাসক বলে থাকি, উনি তো অনেক ব্যস্ত থাকে। তো এই সেকশনে শুধু এতটুকু হিন্টস দিল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্টটা পাঠাইতে হবে। এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করে বাস্তবে? তার পাওয়ারটা ডেলিগেট করে দেয়। অর্থাৎ তার অধীনস্থ বলে যে আমি তো অনেক ব্যস্ত আছি, আমি এই ছোটখাটো বিষয় দেখতে পারবো না, তোমরা 2 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তোমাদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম, বা একজনের উপর দায়িত্ব দিয়ে দিলাম, তুমি এটা নিষ্পত্তি করবে। এখন নিষ্পত্তি সে কিভাবে করবে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি দেখে এখানে কোনো অফেন্সই সংগঠিত হয় নাই, পিওর আত্মহত্যা বা নর্মাল মানে ইয়া হয়েছে, মানে তাকে কেউ মারে নাই, পরিষ্কার কথা, কোনো অফেন্স সংগঠিত হয় নাই, তাহলে উনি ওইটা সেখানে শেষ করে দেবে। এটা সেকশনে বলা নেই, বাট তার তো অগ্রসর হওয়ার মতো কোনো কারণ নাই। ঠিক আছে, তার তো সামনে যে এক পা এগোবে এটার তো কোনো সুযোগ নাই, তাহলে অবশ্যই সেই প্রসিডিং সেখানে শেষ। এই সেকশন বলেই তারা ওইটা শেষ করে থাকে। আর যদি মনে করেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেখলো যে এখানে কোনো অফেন্স সংগঠিত হয়েছে, তার মানে তাকে কেউ মেরে ফেলেছে, অথবা তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে, গালিগালাজ করেছে, যার কারণে সে রাগ করে মারা গিয়েছে, তার মানে একটা প্ররোচনা ছিল, তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি করবে? ওইটা কি নিষ্পত্তি করে ফেলবে না কি করবে সে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, অর্থাৎ এমন একজন ম্যাজিস্ট্রেটের কাছে ওইটাকে পাঠাইতে হবে যিনি ওই অপরাধ আমলে নেওয়ার যোগ্য। তার মানে অবশ্যই অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা এনি আদার সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট স্পেশালি ইম্পাওয়ার্ড, অথবা চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আমরা 190 ধারায় দেখেছি যে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা কার আছে, ওই তাদের কাছে পাঠিয়ে দেবে। তো এখন কি ক্লিয়ার যে ভাই প্রশ্নটা করেছিলেন যে তারা আসলে কিভাবে এটা ইয়া করে? এটা তো লেখা নাই, বুঝেছেন এখন ব্যাপারটা? জি স্যার। এই এই ধারাতেই তারা এই কাজটা করে থাকে, তবে শুধু একটা অর্ডার হয় যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেহেতু ব্যস্ত থাকে, উনি একটা অর্ডার করবে, অর্ডার করে তার পাওয়ার ডেলিগেট করে দেয়, এই আর কিচ্ছু না। আচ্ছা, এখন আমরা চলে যাব আজকে 221 নম্বর সেকশনে চলে যাবেন সবাই।
আমরা ফ্রেমিং অফ চার্জ পড়বো। এই 221 থেকে 240 নাম্বার সেকশন পর্যন্ত মানে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 100 জন স্টুডেন্টের মধ্যে 99 জন স্টুডেন্ট এগুলো পারে। এটা আমার প্রায় তো 12-13 বছর পড়াচ্ছি, মানে সেই 2015 চোদ্দ সাল থেকে আমি ল মানে পড়াচ্ছি, 2014 সাল থেকে। তো তখন থেকেই আমি দেখতেছি যে এই জায়গাটাতে আসলে ঝামেলা আছে। তো 221 থেকে আমরা পড়বো 239 পর্যন্ত। এই কয়টা সেকশন হলো ফ্রেমিং অফ চার্জ, অর্থাৎ চার্জ গঠন সম্পর্কে, চার্জ গঠন সম্পর্কে, চার্জ ফ্রেম সম্পর্কে। এই চার্জ ফ্রেমিংটা উভয় কোর্টের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্ট যদি বিচার করে থাকে, ম্যাজিস্ট্রেট কোর্ট যদি ট্রায়াল কোর্ট হয়, সেও এই ধারা অনুযায়ী চার্জ গঠন করবে। আবার যদি সেশনস কোর্টে বিচার হয়ে থাকে বড় বড় মামলাগুলো, সেশনস কোর্টকেও এই 221 থেকে 239 অনুযায়ী কাজ করতে হবে। তাহলে উভয় কোর্টের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, যে কোর্টই হোক, ট্রায়াল কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টও ট্রায়াল কোর্ট হতে পারে, সেশনস কোর্টও হতে পারে। যে কোর্টই ট্রায়াল কোর্ট হোক, তাকে এই সেকশনগুলোর মধ্যে থেকে তাকে চার্জ ফ্রেম করতে হবে, চার্জ ফ্রেম করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখবো 221। 221-এ বললো প্রত্যেকের সামনে কি বই আছে? প্রত্যেকের সামনে? জি ভাইয়া। কারো সামনে যদি বই না থাকে, তাহলে তার আজকে যে সর্বনাশ হবে এটা জীবন উঠাইতে পারবে না। আজকে যে ক্ষতিটা হবে, ইংলিশ হোক বাংলা হোক যে কোনো বই হোক সামনে রাখেন, না হলে খুব বিপদে পড়ে যাবেন। আচ্ছা, 221 যাওয়ার আগে আমরা একটু, আমাদের একটু জানার দরকার আছে যে আসলে চার্জ ফ্রেমটা কেন করে কোর্ট, কি দরকার চার্জ ফ্রেম করার। এই চার্জ ফ্রেম করার মূল উদ্দেশ্য হলো যে একজন মানুষের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, শত শত লাখ লাখ কোটি কোটি অভিযোগ থাকতে পারে, কোনোটা গুরুতর, কোনোটা গুরুতর না, কোনোটা সত্য, কোনোটা মিথ্যা, অনেক অভিযোগ থাকতে পারে। তো এই আমি যখন চার্জ গঠন করব, বা চার্জের বাংলা হলো অভিযোগ গঠন করব, তখন এই চার্জ গঠনের মাধ্যমে ওই অভিযোগগুলো সুনির্দিষ্ট হয়ে যায়। অর্থাৎ চার্জ গঠন করার প্রধান উদ্দেশ্যই হলো যে আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো যেন সুনির্দিষ্ট হয়ে যায়, এলোপাথাড়ি যেন না থাকে, একদম সুনির্দিষ্ট হয়ে যায়। আর এই সুনির্দিষ্ট হওয়া কেন দরকার? এটার প্রধান কারণ হলো যে আসামি যাতে তার ডিফেন্সটা নিতে পারে, আসামি যাতে তার ডিফেন্সটা যেন নিতে পারে, এই দিকটা খেয়াল রাখতে হবে। এটা কেন? ধরেন আমার নাম রহিম, আমার নাম রহিম, আদালত বলল যে মিস্টার রহিম, আপনি অপরাধ করেছেন, আপনি মারাত্মক অপরাধ করেছেন, আপনি মারাত্মক অপরাধ করেছেন, তাই এখন আপনার বিচার শুরু হচ্ছে। আপনি মারাত্মক অপরাধ করেছেন, এই জন্য আপনার বিচার শুরু হচ্ছে। আচ্ছা, এই কথা যদি রহিমকে বলে, তাহলে রহিম কি বুঝতে পেরেছে যে তার সে আসলে কি অপরাধ করেছে, সেটা কি সে বুঝতে পারলো? না ভাইয়া। পারলো না। আচ্ছা, এই যে যে বুঝতে পারলো না, তাহলে রহিম কি তার আত্মপক্ষ সমর্থনের জন্য যা যা বলা দরকার তা কি সে বলতে পারবে? সে তো জানেই না তার বিরুদ্ধে কি অপরাধ, বলতেছে না মারাত্মক ভাইয়া। অপরাধ। তাহলে রহিমের তো একটা অপরাধ আছে, সুযোগ দিতে হবে তাকে, যাতে সে তার সেলফ ডিফেন্সটা নিতে পারে। যেমন আপনি যদি বলেন যে ভাইয়া, আপনি তো আমাদের বাসায় চুরি করেছেন, তখন আমি বুঝতে পারবো যে আমাকে যেহেতু আপনি চুরি করার কথা বলতেছেন, তাহলে তো আমি আমার বক্তব্যটা দিতে পারবো যে না, আমি চুরি করি না, আপনি সত্য বলতেছেন না, কিভাবে চুরি করেছি। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার বিরুদ্ধে আপনি চুরির অভিযোগ এনেছেন, তাহলে আমি আমার ডিফেন্সটা নিতে পারবো যে না, আমি চুরি করি না, ওইটা তোমার জিনিসই ছিল না, ওইটা আমারই জিনিস, ওইটা তোমার পজিশনেও ছিল না, ওইটা আমার কাছেই ছিল, আমি চুরি করলাম কিভাবে, আমি একটা ডিফেন্স নিতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে কিছুই না বলে বলেন যে ভাইয়া, আপনি একটা মারাত্মক অপরাধ করেছেন গত রাতে, এই বলে বিচার করা শুরু করে দিলেন, 2 ঘন্টা পরে আমাকে শাস্তি দিয়ে দিলেন, আমি জানলামই না যে আমার বিরুদ্ধে আপনি কি অপরাধ, আমি কি মারাত্মক অপরাধ করেছি। তাহলে চার্জ গঠন করার উদ্দেশ্য হলো ওই আসামিকে সুনির্দিষ্টভাবে জানানো যে আপনি এই কাজ করেছেন। এবং এটা কেন জানাতে হবে? যাতে আসামি তার সেলফ ডিফেন্সটা নিতে পারে। একদম স্পেসিফিক বলতে হবে, আপনি ধর্ষণ করেছেন, আপনি চুরি করেছেন, আপনি প্রতারণা করেছেন, আপনি কাউকে হত্যা করেছেন, এই অপরাধের নাম বলতে হবে। আপনি শুধু বলতে পারবেন না যে আপনি মারাত্মক একটা অপরাধ করেছেন, ঘৃণিত অপরাধ করেছেন, সি সি সি। বিচারক যদি বলে যে মিস্টার রহিম, আপনি ঘৃণিত অপরাধ করেছেন, সি সি সি, এটা আপনি করতে পারলেন, যান আপনার 10 বছরের জেল, হলো, বিচার হয়ে যাবে। এই বলে সাক্ষী নিয়ে 10 বছরের জেল দিয়ে দিল, তাহলে রহিম কি বললো, বুঝতে পারবে যে আমি কি ঘৃণিত অপরাধ করেছি, কেন সিসি করতেছে জজ সাহেব, এটা বোঝা যাবে? না স্যার। না ভাইয়া। যাবে না। তাহলে এই কথাগুলো যেন সারা জীবন আপনাদের মাথায় থাকে, যে চার্জ গঠনের উদ্দেশ্য কি আমি কিন্তু বলে দিয়েছি। এখন যদি আপনি 1000 পেজও পড়ালেখা করেন, আমি যা বলেছি শুধু তাই পাবেন, ঘুরে ফিরে একই জিনিস, যাতে আসামির নলেজে দেওয়া যায় যে আপনি এই কাজটা করেছেন এবং আপনি এই বিষয়ে কি বলতে চান, আপনার ডিফেন্সটা কি, এটা যাতে আসামি নিতে পারে। তাহলে চার্জ ফ্রেমিং এর উদ্দেশ্য হলো এইটা। আচ্ছা, এখন
এই চার্জ ফ্রেমিং এর ক্ষেত্রে আমাদের সেকশন 221 থেকে মোটামুটি আমরা 200 ধরেন মোটামুটি 32 পর্যন্ত, 221 থেকে 232 পর্যন্ত আমরা এক ধরনের চার্জের বিষয় জানতে পারবো। তারপরে আমরা 233 থেকে জানতে পারবো, সেটা হলো জয়েন্ডার অফ চার্জেস, সেটা একটু ডিফারেন্ট ইস্যু। একত্রে বিচার করা যাবে কোন কোন চার্জের ক্ষেত্রে, সেটা আমরা পরে শিখবো, কিন্তু আমাদের মূল টার্গেট হলো 221 থেকে 232টা খুব ভালোভাবে বুঝে নেওয়া। আচ্ছা, 221-এ বলতেছে যে, সবাই একটু বইয়ের দিকে তাকান। এভরি চার্জ আন্ডার দিস কোড শ্যাল স্টেট দ্য অফেন্স উইথ হুইচ দ্য অ্যাকিউজড ইজ চার্জড। দেখছেন অবস্থা? তার মানে প্রত্যেক চার্জের বিরুদ্ধে, প্রত্যেক চার্জের ভিতরে, প্রত্যেক চার্জের ভিতরে, চার্জ মানে অভিযোগ, প্রত্যেক চার্জ বা অভিযোগের ভিতরে কি থাকবে, ওই কি অপরাধটা করেছে সেই অপরাধটা থাকতে হবে, সেই অপরাধের কথাটা থাকতে হবে। প্রত্যেক চার্জের ভিতরে আসামি কি অপরাধ করেছে সেই অপরাধের নামটা থাকতে হবে, অপরাধের নামটা থাকতে হবে। একটু আগে আমি যেটা বলেছি, যে আমি বললাম যে আপনার বিরুদ্ধে আমি একটা মারাত্মক চার্জ গঠন করব, তাহলে আমি যদি বলি মিস্টার রহিম আপনার বিরুদ্ধে মারাত্মক চার্জ গঠন করা হলো, হবে? বলেন, মারাত্মক চার্জ গঠন করা হলো, হবে না। না ভাইয়া, হবে না। তাহলে ওই চার্জের মধ্যে আমাকে কি বলতে হবে, আপনি যে অপরাধ করেছেন কোন অপরাধ করেছেন সেটা বলতে হবে। তাহলে হয় আপনি চুরি করেছেন, তাহলে চার্জের মধ্যে চুরি থাকতে হবে, অথবা আপনি যদি ডাকাতি করে থাকেন ডাকাতি থাকতে হবে, অথবা আপনি যদি ধর্ষণ করে থাকেন ধর্ষণ থাকতে হবে, অথবা আপনি যদি ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি অর্থাৎ অপরাধমূলক ভাবে অর্থ আত্মসাৎ করে থাকেন সেটা থাকতে হবে, চিটিং করে থাকলে সেটা থাকতে হবে। কিন্তু আপনি চার্জের মধ্যে অবশ্যই ওই অপরাধের নামটা থাকতে হবে প্রত্যেক চার্জের ক্ষেত্রে। ওকে, এরপরে বলেছে যে স্পেসিফিক নেম অফ অফেন্স সাফিসিয়েন্ট ডেসক্রিপশন। তাহলে কি বললো, যে ওই অপরাধের স্পেসিফিক যদি কোনো নাম দেওয়া থাকে তাহলে স্পেসিফিক নামটা উল্লেখ করতে হবে। সেটা কি, ইফ দ্য ল হুইচ ক্রিয়েটস দ্য অফেন্স গিভস ইট এনি স্পেসিফিক নেম, তাহলে যে আইনে সে অপরাধটা করেছে সেই আইনে যদি তার সুনির্দিষ্ট কোনো নাম থাকে ওই অপরাধের, তাহলে সেই নামটা দিতে হবে, শুধু সেই নামটাই দিতে হবে, অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। তাহলে ধরেন আমি বলতেছি যে উম, আহ, সে আমার সাথে ধরেন প্রতারণা করেছে, তাহলে পেনাল কোডে প্রতারণা নামে কি কোনো অপরাধ আছে? আমাদের পেনাল কোডে অপরাধটা আপনি ধরেন পেনাল কোডে করেছে, আছে পেনাল কোডে? প্রতারণা নামে, চিটিং নামে কোনো সেকশন আছে কিনা, অপরাধ আছে কিনা? জি ভাইয়া। শিওর, সবাই শিওর যে চিটিং নামে একটা সেকশন আছে বা অপরাধ আছে? জি ভাইয়া 420। জি ভাইয়া, 415। আচ্ছা, 415, 420, 415 হলো ডেফিনেশন সেকশন, জি ভাইয়া। 420 হলো পেনাল সেকশন। যাই হোক, খুব চমৎকার একটা বিষয় আমার মাথায় আসলে, এটাও বলবো। এখন ধরেন প্রতারণা আছে পেনাল কোডে, তাহলে আমি যদি বলি যে রহিম রহিম আমার সাথে প্রতারণা করেছে, তাহলে আমাকে প্রতারণাটাই বলতে হবে। কারণ এই আইন, পেনাল কোড মানে হলো ধরেন একটা আইন, এই আইনে এই অপরাধের একটা স্পেসিফিক নাম দিয়েছে, সেটাই হলো প্রতারণা। কিন্তু আমি যদি এই প্রতারণা না বলে আমি যদি বলি যে রহিম আমার সাথে বাটপাড়ি করেছে, অথবা রহিম আমাকে ধোঁকা দিয়েছে, হবে? এই নাম ব্যবহার করলে হবে? না ভাইয়া। হবে না, এই নাম ব্যবহার করলে হবে না। তার মানে আইন, যে আইনে সে অপরাধটা করেছে সেই আইনে যদি অপরাধের কোনো স্পেসিফিক নাম থাকে, সেই স্পেসিফিক নামে চার্জ গঠন করতে হবে। আপনি প্রতারণাকে বাটপাড়ি বলতে পারবেন না, আপনি প্রতারণাকে ধোঁকা বলতে পারবেন না। মানে সেটাকে যে নাম দিয়েছে আপনাকে সেই নামে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে 2 নাম্বার সাবসেকশনটা সবাই বুঝেছেন, যে অপরাধ, যে অপরাধে, যে আইনে অপরাধটা হয়েছে সেই আইনে যদি কোনো সুনির্দিষ্ট নাম থাকে সেটা দিতে হবে। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। এইবার 3 নাম্বার সাবসেকশন আমি এমন ভাবে পড়ানোর চেষ্টা করতেছি যাতে আপনার বাসায় আর পড়তে না হয়, সুতরাং মনোযোগ পুরোটা রাখতে হবে। হাউ স্টেট দ্য ফায়ার অফেন্স হ্যাজ নো স্পেসিফিক নেম। এখন 3 নাম্বার সাবসেকশনে বলতেছে যদি আইনে এরকম কোনো স্পেসিফিক নাম না থাকে, এরকম একটা শর্ট নাম বা স্পেসিফিক নাম যদি না থাকে, তখন আমি কি নামে চার্জ গঠন করব, তখন আমি কি নামে চার্জ গঠন করব? যেমন আপনার এরকম হলো যে ধরেন আহ, ধরেন একটা অপরাধ আছে যে ডাকাতি, ডাকাতি নামে কি কোনো অপরাধ আছে পেনাল কোডে? ড্যাকুইটি বা ডাকাতি আছে ভাইয়া। বা দস্যুতা আছে? জি ভাইয়া আছে। আছে। তাহলে এগুলোর একটা স্পেসিফিক একটা শর্ট নাম দেওয়া আছে, যেটা বললেই বোঝা যায় ডাকাতি বা দস্যুতা বা চুরি, এগুলো একটা স্পেসিফিক নাম আছে। কিন্তু অনেক অপরাধ আছে যেগুলোর স্পেসিফিক নাম নাই, মানে এরকম একটা শর্ট নেমে যে আপনি ডাকবেন এরকম কোনো স্পেসিফিক নাম নাই, কোনো শর্ট নাম নাই, তখন আপনাকে পুরো নামটাই বলতে হবে। যেমন আপনারা যদি দেখে থাকেন যে চুরি, তাহলে চুরি বলতে একটা নর্মাল চুরি আছে, আর একটা চুরি আছে না যে
ধরেন বসত ঘরে চুরি, এরকম একটা বিধান আছে জি না? ভাইয়া। বসত ঘরে চুরি, তখন এটাকে আপনি কি নামে ডাকবেন? বসত ঘরে যদি কেউ চুরি করে থাকে তাহলে কি আপনি শুধু চুরি লিখতে পারবেন, যে শুধু চুরি করেছে? না ভাইয়া। কারণ তার অপরাধটা তো একটু ডিফারেন্ট। কারণ চুরির শাস্তি আর বসত ঘরে চুরির শাস্তি কিন্তু এক না, বা অপরাধটাও এক না। এটা একটু বেশি মারাত্মক অপরাধ, ঘরের মধ্যে ঢুকে চুরিটা করেছে। তাহলে আপনি চুরি বললে হচ্ছে না। কিন্তু এই অপরাধে তো স্পেসিফিক নাম বসত ঘরে চুরি না, আমরা তো জানি শুধু চুরি, তাকে আবার বিভিন্ন ভাবে ডিফাইন করা হয়েছে। তো এই জন্য বলতেছে যে যদি কোনো স্পেসিফিক নাম না থাকে তাহলে অন্তত আপনাকে এমন ভাবে একটা নাম দিতে হবে যাতে সে বুঝতে পারে আসামি। তার মানে পুরো ডেসক্রিপশনটা দিতে হবে, পুরোটাই লিখতে হবে, যে আপনি বসত ঘরে চুরি করেছেন, থেফট ইন ডুয়েলিং হাউস। এইটা আপনাকে বিস্তারিত পুরোটা বলতে হবে। যেহেতু শর্ট করে কোনো স্পেসিফিক নাম নাই, তাই আপনাকে বলতে হবে বসত ঘরেই চুরি, এইটাই বলতে হবে। যেমন দেখেন এখানে কি বললো, একটা জিনিস একটু খেয়াল করেন। দেখেন, ইফ দ্য ল হুইচ ক্রিয়েটস দ্য অফেন্স ডাজ নট গিভ ইট এনি স্পেসিফিক নেম, যে আইনে অপরাধটা হয়েছে সেই আইনে যদি কোনো স্পেসিফিক নাম না দেওয়া থাকে ওই অপরাধে, so much of the definition of the offense must be stated as to give the accused notice of the matter with which he is charged। তাহলে কি বললো, যে আপনার টু গিভ দ্য অ্যাকিউজড নোটিশ, এই শব্দটার নিচে দাগ দেবেন। টু গিভ দ্য অ্যাকিউজড নোটিশ, সবাই পেয়েছেন এই শব্দগুলো? টু গিভ দ্য অ্যাকিউজড নোটিশ, জি ভাইয়া। এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হলো যাতে আসামির নোটিশে এটা নেওয়া যায়, যাতে আসামি বুঝতে পারে, এমন ভাবে আপনাকে সেটা বর্ণনা করতে হবে। তার মানে আপনাকে বিস্তারিত তাকে খুলে বলতে হবে যে আপনি আসলে বসত ঘরে চুরি করেছেন, এই অপরাধ করেছেন। নট অনলি চুরি, বসত ঘরে চুরি। তার মানে আপনাকে এমন ভাবে আসামির কাছে ব্যাখ্যা করতে হবে যাতে সে একটা সাফিসিয়েন্ট নোটিশ পায় যে আমি আসলে এই কাজটা করেছি, এটাই উনি বুঝাইতে চাচ্ছে। তাহলে যেখানে কোনো অপরাধের সুনির্দিষ্ট নাম নেই সেক্ষেত্রে ওই পুরো নামটা বলতে হবে, পুরো ডেসক্রিপশনটা বলতে হবে, যে আপনি বসত ঘরে চুরি করেছেন, পুরো ডেসক্রিপশনটা দিতে হবে। যাতে মূল চার্জ গঠনের মূল উদ্দেশ্যই হলো যে আসামিকে সাফিসিয়েন্টলি জ্ঞাত করা, নোটিশ দেয়া, যাতে সে বুঝতে পারে, পর্যাপ্ত ভাবে যাতে সে বুঝতে পারে। এই কথাটা এখানে বলেছে। আচ্ছা আচ্ছা, এরপরে 4 নাম্বার সাবসেকশন। 3 নাম্বারটা আশা করি বুঝেছেন, 4 নাম্বারটা দেখেন। দ্য ল এন্ড সেকশন অফ দ্য ল। দেখছেন অবস্থা কি? ল এন্ড সেকশন অফ দ্য ল, কি মারাত্মক অবস্থা। ল আর হলো সেকশন অফ দ্য ল, দুইটাই লিখতে হবে। সেকশন অফ দ্য ওই পার্টিকুলার ল বা স্পেসিফিক ল। তাহলে আপনাকে আইনের নামটাও লিখতে হবে এবং সে ওই আইনের কোন ধারার অপরাধ করেছে সেটাও লিখতে হবে। খালি আইন লিখলে হবে না। তার মানে যদি চার্জের মধ্যে এটা লিখতে হবে, আইনের নামটাও লিখতে হবে, ধারাটাও লিখতে হবে। তাহলে ধরেন কেউ যদি চুরি করে, কেউ যদি বসত ঘরে চুরি করে, তাহলে আমার আইনের নামটা কি হবে বলেন? বসত ঘরে চুরি করলো, তার বিরুদ্ধে আমি চার্জ করতেছি, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি আইনের নামটা কি লিখবো? দি পেনাল কোড 1860। The Penal Code 1860. একদম আইনের যে সঠিক নাম সেইটাই আপনাকে লিখতে হবে, সঠিক নাম লিখতে হবে। এখন পেনাল কোডের বাংলা কি আমি দণ্ডবিধি লিখতে পারবো? না, পেনাল কোড কি কোনো বাংলা আইন নাকি ইংলিশ আইন? ব্রিটিশরা যখন করছে এটা কি বাংলা আইন নাকি ইংলিশ আইন, কোনটা? ইংলিশ আইন। ইংলিশ আইন। এখন বাজারে যখন আপনি বাংলা পান তখন আপনি বলেন দণ্ডবিধি, কেন? ব্রিটিশরা কি বলছে যে পেনাল কোডের বাংলা দণ্ডবিধি? এটা তো না, আমরা আমাদের মন মতো এটা করেছি। আমরা দেখবো 2 নাম্বার ডেফিনেশন ক্লোজ, যে আইনের নাম, প্রত্যেকটা আইনের নাম 1 নাম্বার সেকশন অথবা 2 নাম্বার সেকশনে দেওয়া থাকে, যে এই আইনটার নাম কি হবে, ওই নামটা দিতে হবে। তাহলে যাদের কাছে পেনাল কোডের মূল বেয়ার একটা আছে, বেয়ার অ্যাক্ট খুলে দেখেন যে এই আইনটার নাম কি হবে। দি পেনাল কোড 1860, 1860, নাকি লেখা আছে এই আইনের নাম হবে দণ্ডবিধি 1860? কোনটা লেখা আছে? ভাইয়া ইংরেজিটা। ইংরেজিটা লেখা আছে। তাহলে এই আইনটার নাম আমরা উল্লেখ করব। আর এখন সে বসত ঘরে চুরি করেছে, তাহলে কি লিখবো? থেফট ইন সেকশন ডুয়েলিং হাউস, সেকশন 379। 379 না 80 সম্ভবত, 379 হ্যাঁ ভাই, হলো 80, 380। 308। এই কথাটা এখানে বলতেছে যে বাবা তুমি যখন চার্জ করবে অবশ্যই আইনের নামটা সঠিকভাবে লিখবে এবং সেই আইনের কোন সেকশন সেটা তোমাকে লিখতে হবে। এরপরে আরো শুনবেন কি বলেছে, খালি সেকশন না, সাব সেকশনও যদি হয় সেটাও লিখতে হবে। আপনার যদি মনে হয় যে কোনো একটা অপরাধের জন্য সাব সেকশনও লেখা দরকার, সেটাও আপনাকে লিখতে হবে। ফর এক্সাম্পল, ধরেন 506 ধারায় কেউ অপরাধ করেছে। এখন পেনাল কোডের 506 ধারায় কয়টা ক্লজ আছে বলেন? 506 ধারায় 2টা অংশ আছে না পেনাল কোডে? পেনাল জি কোডটা আজকে ভাইয়া। সাথে রাখতে হবে। একটা হলো
যে আপনার হুমকি আর একটা হলো হত্যার হুমকি। দুইটা ক্লজ আছে এবং দুইটা ক্লজের শাস্তি আলাদা আলাদা। এখন কেউ যদি আপনাকে হত্যার হুমকি দেয় তাহলে কি 506 ধারায় চার্জ হবে নাকি 506 প্যারাগ্রাফ 1 বা 2 এইভাবে লিখতে হবে? কিভাবে লিখতে হবে? প্যারাগ্রাফ প্যারাগ্রাফ 1 1 বা বা 2। 2 প্যারাগ্রাফ এভাবে 1 লিখবো। বা রাইট 1 বা 2 আপনাকে লিখতে হবে। তার মানে আইনে একটা কথা বলা হয়ে থাকে, চার্জ মাস্ট বি স্পেসিফিক। এই শব্দটা সবাই, লাইনটা সবাই লিখে নেন, চার্জ মাস্ট বি স্পেসিফিক। স্পেসিফিক মানে স্পেসিফিক, যতটা সুনির্দিষ্ট করা যায় ততটা আসামির জন্য ভালো। আসামিকে আপনি শুধু বলতে পারবেন না যে আপনি 506 ধারায় তাকে হুমকি দিচ্ছেন, আপনাকে বলতে হবে আপনি কিসের হুমকি দিচ্ছেন, নর্মাল হুমকি দিচ্ছেন নাকি তাকে হত্যা করার হুমকি দিচ্ছেন, যাতে আসামি বুঝতে পারে যে তার বিরুদ্ধে কি চার্জ করা হচ্ছে। এই জন্য ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে বলা হয় যে চার্জ মাস্ট বি ভেরি 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 স্পেসিফিক। তাহলে যদি সাব সেকশনও দিতে হয় সেটা দিয়ে দিলে আরো ভালো। তাহলে আপনাকে আইনের নাম লিখতে হবে সুন্দর করে এবং সেকশন লিখতে হবে, প্রয়োজনে সাব সেকশন লিখতে হবে যেখানে উভয় ধরনের শাস্তি আছে। আর যেখানে উভয় ধরনের শাস্তি নাই, অর্থাৎ একটাই শাস্তি, যেমন 380, এখানে কি কোনো ক্লজ আছে এই সেকশনে? না ভাইয়া। তাহলে তো আমি চাইলেও আর স্পেসিফিক করতে পারতেছি না, সেকশনটাই স্পেসিফিক। কিন্তু যেখানে আপনাকে দুইটা অংশ থাকে সেখানে অবশ্যই আপনাকে ক্লজ অনুযায়ী সার্চ করতে হবে, কোন ধারার কোন অংশ, প্রথম অংশ না শেষ অংশ নাকি মধ্য অংশ, সব লিখতে হবে, অর্থাৎ সাবসেকশন সহ লিখতে হবে। আচ্ছা, তাহলে সাবসেকশন 4টা আশা করি বুঝেছেন, হোয়াট ইমপ্লাইড ইন চার্জ, এভরি লিগাল কন্ডিশন। সবাই একটু 5 নাম্বার সাবসেকশনে চলে যান, সেখানে লেখেন এভরি লিগাল কন্ডিশন, পেয়েছেন কিনা? রিকোয়ার্ড বাই ল টু কনস্টিটিউট দ্য অফেন্স, পেয়েছেন এভরি লিগাল কন্ডিশন? জি ভাইয়া। আল্লাহরে, অনেক স্টুডেন্টের সামনে বই নেই, তারা যে কি করবে। জি ভাইয়া পেয়েছি। আমি যখন বলবো যে পেয়েছেন কিনা তখন আপনি লাল কলম দিয়ে একটা বক্স করে ফেলবেন বইয়ের মধ্যে, ওইটাকে লাল কলম দিয়ে আটকাই ফেলবেন, তারপরে ওইটা আপনার সারা জীবন লাগবে। করেছি ভাইয়া। আচ্ছা, তাহলে এভরি লিগাল কন্ডিশন, তার মানে যখন একজন বিচারক চার্জ গঠন করবে বা কোর্ট চার্জ গঠন করবে, কোর্টকে নিশ্চিত হতে হবে যে ওই অপরাধটা সংগঠিত হওয়ার জন্য যে লিগাল এলিমেন্ট গুলা দরকার, যে সত্যগুলো দরকার, সেগুলো সবগুলো ফুলফিল হয়েছে, এটা নিশ্চিত হতে হবে। যেমন ধরেন আমি যদি একজন আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গঠন করতে চাই, ধর্ষণের চার্জ যদি গঠন করতে চাই, তাহলে বিচারককে নিশ্চিত হতে হবে যে ধর্ষণের অপরাধ ঘটার জন্য যে এলিমেন্টস গুলা দরকার সেগুলো পরিপূর্ণ হয়েছে, প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল হয়েছে। তাহলে ধর্ষণের অপরাধ হওয়ার জন্য কি কি এলিমেন্টস লাগে? 1 নম্বর এলিমেন্টস হতে পারে যে ওই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে, অথবা তাকে ভয় দেখিয়ে তার সাথে এই ধরনের কাজ করা, অথবা যে তাকে ভুল বুঝিয়ে স্বামী পরিচয় দিয়ে এই ধরনের সম্পর্ক করা। তারপরে আবার ধর্ষণ হতে হলে মানে আরো কি কি কন্ডিশন, শারীরিক কি কি কন্ডিশন ফুলফিল হতে হবে, এগুলোরও একটা মেজারমেন্ট, বিভিন্ন মাপ আছে বা বিভিন্ন আহ, আহ, উপাদান এখানে আছে। যেমন ধরেন একটা মেয়েকে শুধু ধরেন হাতটা ধরলো আসামি বা পিছন থেকে ঘাটটা ধরলো, তাহলে কি ধর্ষণের অপরাধ হয়ে গেল? পিছন থেকে না ভাইয়া। হাতটা ধরলে হলো না। তাহলে ধর্ষণ হওয়ার জন্য যে এলিমেন্টস গুলা দরকার, এলিমেন্টস গুলা ফুলফিল হয়েছে, এভরি এলিমেন্টস, এভরি কন্ডিশন ফুলফিল হয়েছে, তাহলে আপনি চার্জ গঠন করতে পারবেন। তাহলে ধর্ষণের অপরাধ হওয়ার জন্য যদি 5টা এলিমেন্ট থাকে, আইনে 5টা এলিমেন্টই ফুলফিল হতে হবে। এর মধ্যে যদি একটাও ফুলফিল না হয়, তাহলে একটাও যদি মিসিং থাকে, তাহলে আপনি চার্জ গঠন করতে পারবেন না। আমার এই কথাটা সবাই বুঝতে পেরেছেন কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে যখন একটা অপরাধের চার্জ গঠন করা হবে তখন কোর্টকে নিশ্চিত হতে হবে যে প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল যদি হয়ে থাকে ওই অপরাধটা সংগঠিত হওয়ার জন্য, তাহলেই চার্জ গঠন করা যাবে। আচ্ছা, এখন আপনাদের যে উদাহরণ দিব এটা আবার অনেকে অন্যভাবে নেবেন না, আপনারা সবাই অ্যাডাল্ট, আমি পড়ানোর সাথে আমার মনে যখন যেটা আসে আমি সেটা দিয়ে উদাহরণ দিই, মূল উদ্দেশ্য আপনাদের শেখানো, এই জন্য আপনারা সেখান থেকে শেখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে হলো ল্যাঙ্গুয়েজ অফ দ্য চার্জ, এটা আদালতের ভাষা বা ইংলিশ ভাষা যে কোনো ভাষায় চার্জ গঠন করা যাবে, অর্থাৎ আসামি যাতে বোঝে সেই ভাষায় চার্জ করতে হবে, আর আসামি যদি না বোঝে তাহলে তাকে ট্রান্সলেট করে দিতে হবে, পরিষ্কার কথা। তাহলে ধরেন ইন্ডিয়ার একজন আসামি, তার বিচার হচ্ছে বাংলাদেশে, সে ধরেন বাংলা কথা বোঝে না, তাহলে তাকে ট্রান্সলেট করে দিতে হবে। অথবা ইংলিশ বোঝে না, সে শুধু হিন্দি পারে, তো হিন্দিতে কাউকে ট্রান্সলেট করে দিতে হবে। তার মানে পরিষ্কার কথা, তাকে যাতে বোঝানো যায় যে অ্যাটলিস্ট আপনি কি করেছেন এটা তাকে বুঝাই বলতে হবে, সেটা যে কোনো উপায়ে হোক। তাহলে বলেছে যে চার্জের ভাষা ইংলিশও হতে পারে অথবা ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্ট, যেটাই হোক তাকে বুঝিয়ে দিতে হবে, মূল উদ্দেশ্য আসামিকে জ্ঞাত করা। আচ্ছা, প্রিভিয়াস কনভিকশন হোয়েন টু বি সেট আউট, দেখছেন একটা সেকশন পড়াইতে কত সময় লাগে, কত ফাস্ট পড়াচ্ছি তারপরে শেষ হচ্ছে না। প্রিভিয়াস কনভিকশন, তাহলে চার্জ গঠন করার সময় প্রিভিয়াস কনভিকশন যদি থাকে ওই আসামির, তাহলে সেটা উল্লেখ করতে হবে। এখন কখন উল্লেখ করতে হবে আর কখন উল্লেখ করতে হবে না সেটাও আপনাকে বুঝতে হবে। এটার উপরে হিউজ আলোচনা, এটা থেকে জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে। আমি পরীক্ষার গার্ডে ছিলাম, কেউ পারে নাই উত্তর দিতে, আমি যতজনকে দেখেছি গার্ডে থাকার সময় একজনও পারে নাই।
এবং একজনও পারে নাকি? বাংলাদেশের 100 জনের মধ্যে 99 জন লয়ের টিচারও এটা পারত। এটা সমস্যা আছে। এটা প্রথম আমার এভিডেন্স এক বইতে আমি আলোচনা করেছি, আর কেউ এটা ভয়ে হাতও দেয়নি। আপনাদের এরকম একটা প্রশ্ন আসছিল না যে প্রিভিয়াস কনভিকশন 2 বছর আগে জুডিশিয়ারিতে প্রিভিয়াস কনভিকশন, এটা কি হিসাবে প্রাসঙ্গিক হবে? এটা কি ফ্যাক্টিং ইস্যু হবে নাকি রেলিভেন্ট ফ্যাক্ট হবে? তার মানে একজন আসামি সামান্য একটু বলি, রহিম পূর্বে একবার চুরি করেছে, ঠিক আছে, একটা মামলায় চুরি করেছিল, এখন সে আবার চুরি করেছে, আবার চুরি করেছে। তাহলে এই যে রহিম দ্বিতীয়বার চুরি করলো এবং পূর্বে একবার চুরি করে সে একটা আদালতে ধরেন 5 বছর জেল খেটেছে, 5 বছরের তার জেল হয়ে গিয়েছিল, সে ধরেন জেল খেটেছে। এখন এই যে বর্তমান মামলা, পরে যে চুরি করেছে, এই মামলায় তার এই যে প্রিভিয়াস কনভিকশন, এটা কি তার কি হিসাবে প্রাসঙ্গিক হবে? পরীক্ষাতে আসছিল, এটা কি হিসাবে প্রাসঙ্গিক হবে? এটা কি ওই এই বর্তমান মামলায় ফ্যাক্টিং ইস্যু হবে নাকি তার রেলিভেন্ট ফ্যাক্ট হবে? রিলেভেন্ট ফ্যাক্ট হবে। ভাইয়া ব্যাখ্যাতে করছিলাম ভাইয়া ফ্যাক্টিং ইস্যু হবে, মানে কোশ্চেন সলভ করার সময়। রিলেভেন্ট ফ্যাক্ট হবে। আচ্ছা, ফ্যাক্টিং ইস্যু হবে একজন বলেছে, বাকিরা সবাই বলতেছে রেলিভেন্ট ফ্যাক্ট হবে। তো আমি যতজনের খাতা দেখলাম যে যারা দাগায় রাখছে প্রশ্ন, এমনি তো দেখতে পারি না, গার্ড দেওয়ার সময় হাঁটতে হাঁটতে যতটুকু চোখে পড়লো, সবাই দিছে যে এটা হবে রেলিভেন্ট ফ্যাক্ট হবে, অর্থাৎ তার পূর্ববর্তী কনভিকশন এটা তার এই মামলায় প্রাসঙ্গিক বিষয় হবে, কিন্তু মূল বিচার্য বিষয় হবে না। এটা হলো ভুল, এটা হলো ভুল। কিন্তু যত বই আছে তারা সবাই এটা সঠিক উত্তর দিয়েছিল, যারা সলভ করেছে। একমাত্র আমি এবং আমার বইতেই এটা কেন ফ্যাক্টিং ইস্যু হবে এই উত্তর শুধু আমি দিয়েছি, একমাত্র আমি দিয়েছি, আর কেউ দেয় নাই, তো দিতে পারবেও না। যেভাবে আমি লিখেছি, আমার বই যদি কারো কাছে থাকে, এটা পড়লে আপনি বুঝতে পারবেন। এটার সাথে আমাদের পেনাল কোডের বিভিন্ন ধারা জড়িত আছে, পেনাল কোডও আমাদের সামনে রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন। পেনাল কোডের যদি 75 নাম্বার ধারাটা আগে পড়তে হবে, তাহলে এখানে একটা উত্তর পাওয়া যাবে। দেখেন, একবার রহিম চুরি করেছে, নারায়ণগঞ্জ আদালতে তার বিচার হয়েছে, 5 বছরের জেল কেটেছে। আবার রহিম মুন্সিগঞ্জে গিয়ে চুরি করেছে। এখন মুন্সিগঞ্জের আদালত যখন তার বিচার করতেছে, তখন ওই যে সে অলরেডি নারায়ণগঞ্জের মামলায় 5 বছর জেল খেটে বের হয়ে গিয়েছে, এখন কি ওই বিষয় টেনে আনা যাবে? এই মামলায় চার্জ গঠন করা যাবে? এটা কি উচিত? কি মনে হয়? না না, জি তাহলে ভাইয়া তো যাবে, ডাবল জবাটি হয়ে যাবে। হ্যাঁ, যাবে ভাইয়া। তখন তো রহিম বলবে, মাননীয় আদালত, আপনারা কি আমাকে ছাড়বেন না? আমি জেল খেটে আমি বের হয়ে গিয়েছি, আমি পবিত্র হয়ে গিয়েছি। জেল খেটে বের হয়ে যাওয়া মানে কি? আমার শাস্তি ভোগ করা মানে আমি পবিত্র হয়ে গিয়েছি। তাই এই মামলায় আমি চুরি করেছি, এটা চার্জ করেন। আপনি ওই মামলায় আমি জেল খেটেছি কিনা এটা কেন টানতেছেন? কেন টানতেছেন এটা? আমার চরিত্র হিসাবে আপনি রেলিভেন্ট ফ্যাক্ট হিসাবে নিতে পারেন যে আমি বারবার চুরি করি, আমার চরিত্র খারাপ, আপনি রেলিভেন্ট ফ্যাক্ট হিসাবে নিতে পারেন। কিন্তু আমি জেল খেটেছি কিনা এইটা কেন আপনি চার্জ গঠন করবেন? আপনি এই মামলায় করেন যে আমি এই বর্তমান মামলায় চুরি করেছি কিনা। তাহলে এইটার ব্যাখ্যা হলো যে আমাদের পেনাল কোডের 75 নম্বর সেকশনে বলা আছে যে যদি কোনো 75 না 71, যাই হোক 75ই হবে বা 71 হবে, 75 ভাইয়া। 75, যদি কোনো ব্যক্তি কিছু অপরাধ আছে, অর্থাৎ অফেন্স রিলেটিং টু প্রপার্টি, সবাই একটু লিখে নেন অফেন্স, এগুলো আপনারা বুঝবেন কিনা আল্লাহই জানে। অফেন্স রিলেটিং টু প্রপার্টি, অর্থাৎ সম্পত্তি রিলেটেড কেউ যদি কোনো অপরাধ করে, আর যদি জাল স্ট্যাম্প, অর্থাৎ কেউ যদি স্ট্যাম্প জাল করে বা মুদ্রা জাল করে, কয়েন, তাহলে চুরিটা কি অফেন্স রিলেটিং টু প্রপার্টি হবে? চুরির অপরাধটা, আমি যদি আপনার একটা ঘড়ি চুরি করি, এটা কি প্রপার্টি রিলেটেড অফেন্স না? জি ভাইয়া। আচ্ছা, অথবা কেউ যদি স্ট্যাম্প জাল করে অথবা মুদ্রা জাল করে, টাকা জাল করে, এই ধরনের অপরাধ যদি কোনো ব্যক্তি করে, এই যে পেনাল কোডের 75 নম্বর সেকশনে বলা হয়েছে, তাহলে ওই ব্যক্তিকে পরবর্তীতে হায়ার পানিশমেন্ট দিতে হবে। তার মানে তুমি যেহেতু এই একই অপরাধ আগেও একবার করেছো এবং পরে আবার করেছো, তাহলে তুমি এবার শাস্তি বেশি পাবে, এবার তোমাকে হায়ার পানিশমেন্ট দিতে হবে। তাহলে আগে যদি তুমি 3 বছর জেল খাটো, এবার তোমার, আগে যদি 2 বছর খাটো, এবার তোমাকে 4 বছর জেল খাটতে হবে বা 3 বছর খাটতে হবে, অর্থাৎ এইবার তোমার পানিশমেন্ট বেশি হবে, কারণ তুমি এই ধরনের কাজ বারবার করতেছো, রিপিটেশন হচ্ছে তোমার অপরাধের। তো এখন এই যখন এই ওই রহিম নারায়ণগঞ্জ কোর্টে চুরি করেছে, মানে প্রপার্টি রিলেটেড অফেন্স করেছে, আবার মুন্সিগঞ্জে গিয়েও চুরি করেছে, তাহলে একই ধরনের অপরাধ দুইবার করলো কিনা? সম্পত্তি রিলেটেড অপরাধ জি ভাইয়া। করলো। এইবার পিপি সাহেব চার্জ গঠনের সময় বলবে, মাননীয় আদালত, এই রহিমকে বেশি হায়ার পানিশমেন্ট দিতে হবে। আদালত বললো কেন? বললো ও প্রিভিয়াস নারায়ণগঞ্জ কোর্টে চুরি করে ধরা খেয়েছে, 5 বছর জেল খেটেছে বা 3 বছর জেল খেটেছে, ও এই কাজ বারবার করে, এইবার আমরা তার হায়ার পানিশমেন্ট চাই। এখন যখন বিচারককে বললো যে আমরা রহিমের হায়ার পানিশমেন্ট চাই, এইবার বিচারক বলবে, তাহলে রহিম যে ওই মামলায় শাস্তি ভোগ করেছে, এটা তো আমাকে নিশ্চিত হতে হবে, আপনি মুখ দিয়ে বললে তো হবে না।
এখন বিচারক চার্জ ফ্রেম করবে যে ওই যে যে নারায়ণগঞ্জের মামলা, ওই মামলার যে শাস্তি হয়েছে সেই শাস্তির অস্তিত্ব আছে কিনা। দেখছেন, এই যেটা ফ্রেমিং অফ চার্জে চলে আসবে, নারায়ণগঞ্জের মামলায় শাস্তির অস্তিত্ব আছে কিনা, অর্থাৎ ওই রাইটার এক্সিস্টেন্স আছে কিনা, নাকি আপিল আদালত বাদ করে দিয়েছিল, বা আসলেই কি নারায়ণগঞ্জে কোর্ট শাস্তি হয়েছিল নাকি হয় নাই, নাকি পিপি সাহেব মিথ্যা কথা বলতেছে। তাহলে বিচারক এটা চেক করে দেখবে না যে তার নারায়ণগঞ্জের ওই রায়ের অস্তিত্ব আছে কি নাই, দেখবে কিনা বিচারক। জি ভাইয়া। তাহলে এই কারণে এই এই মামলায়, এই বর্তমান মামলায় চার্জ গঠন করতে হবে এইভাবে যে রহিম নারায়ণগঞ্জ কোর্টে, অত নাম্বার কোর্টে চুরির অপরাধে 5 বছর বা 3 বছরের জেল খেটেছে কিনা, অর্থাৎ ওই রায়ের অস্তিত্ব আছে কিনা, দ্য এক্সিস্টেন্স অফ দ্যাট জাজমেন্ট, আসলে এটা সত্য কিনা, সে জেল খেটেছে কিনা, বা আসলে ওই রায়ের অস্তিত্ব আছে কিনা। তাহলে বলেন তো, তাহলে প্রিভিয়াস কনভিকশনের যে রায়টা সেটা কি ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে এই মামলায়, বর্তমান মামলায়, নাকি রেলিভেন্ট ফ্যাক্ট হবে? ফ্যাক্ট ইন ইস্যু ভাইয়া। ফ্যাক্ট ইন ইস্যু হবে। এখন এই কথাটা সরাসরি এভিডেন্স অ্যাক্টের একটা সেকশনে বলা আছে, এভিডেন্স একটা সেকশনে কিন্তু বলা আছে, আবার কিছু কিছু ইলাস্ট্রেশনে বলা আছে না ওইটা হলো রেলিভেন্ট ফ্যাক্ট, সেটা হলো বলেছে যে অন্য ক্ষেত্রে রেলিভেন্ট ফ্যাক্ট। কিন্তু যখন তার এই যে পিপি সাহেব তার দণ্ডবিধির 75 ধারা অনুযায়ী যখন তার হায়ার পানিশমেন্ট দাবি করবে, তখন বিচারক দেখবে যে নারায়ণগঞ্জে ওই রায়ের অস্তিত্ব আছে কিনা, নাকি পিপি সাহেব মিথ্যা কথা বলতেছে, নাকি যে সার্টিফাইড নকল দিচ্ছে সেটা মিথ্যা, নাকি ওই রায়টা নারায়ণগঞ্জের আপিল আদালত বাতিল করে দিয়েছিল যে রহিম এই কাজ করে নাই। হতে পারে না যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট শাস্তি দিছিল এটা সঠিক, কিন্তু সে আপিল করছিল, জেলা জজ আদালত তাকে খালাস দিয়ে দিয়েছে যে অপরাধ প্রমাণিত হয় নাই, এটা হতে পারে কিনা? পারে ভাইয়া। এটাও হতে পারে। যার কারণে ওই রায়ের অস্তিত্ব আছে কিনা, দ্য এক্সিস্টেন্স অফ দ্যাট পার্টিকুলার জাজমেন্ট, এটা আদালত চেক করে দেখবে, এই জন্যই ওটা ফ্যাক্ট ইন ইস্যু হবে। এখন এইটার উপরে আমার বইতে প্রায় 3 থেকে 4 পেজ আমি উদাহরণ দিয়ে 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 এবং এভিডেন্স একটা কোন কোন ইলাস্ট্রেশনে এটা বলা আছে সবগুলো দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি যে ওইটা হবে ফ্যাক্ট ইন ইস্যু। এখন হয়তো বিভিন্ন বই এটা আমার ওইখান থেকে নিয়ে নিয়ে কপি করে সব জায়গা ছড়িয়ে দেবে। তাহলে এই ভাইয়া পর্যন্ত অন্তত, হ্যাঁ এইখানে কি সেম অফেন্স হতে হবে, নাকি প্রপার্টি রিলেটেড যদি অন্য একটা অফেন্স করে পরবর্তীতে চুরি করে সেই ক্ষেত্রে কি এটা অ্যাপ্লাই হবে? হ্যাঁ 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 প্রপার্টি রিলেটেড, মানে সেম অফেন্স না, প্রপার্টি রিলেটেড অফেন্স যদি সে করে থাকে, অর্থাৎ ধরেন চুরির জায়গা সে চুরাই মাল রিসিভ করতে পারে, এটাও হতে পারে, কাছাকাছি হতে হবে, অথবা কয়েন জালিয়াতি হতে হবে, মানে এই যে কয়টা বলা আছে 75 ধারায় পেনাল কোডে, ওইটা একটু করতে হবে, ওই রিলেটেড অফেন্স গুলা হতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তাহলে আপাতত এতটুকু শিখে রাখেন যে এটা ফ্যাক্ট ইন ইস্যু হবে এবং কেন হবে, আশা করি আমি আপনাদের ব্যাখ্যা দিয়েছি। আচ্ছা, এভিডেন্স একটা ক্লাস নেওয়ার সময় এটা আরো বিস্তারিত পড়াবো, তখন একদম ইলাস্ট্রেশন ধরে ধরে পড়াবো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ পরে। স্যার প্রথম অপরাধে সে চুরি করলো, বাট সেকেন্ড অপরাধে সে খুন করলো, এই ক্ষেত্রে কি এটা ফ্যাক্ট ইন ইস্যু হবে নাকি ইররিলেভেন্ট ফ্যাক্ট? না না এটা, না এটা তো রেলিভেন্ট ফ্যাক্ট কিভাবে হবে, ফ্যাক্ট ইন ইস্যুও হবে না। রেলিভেন্ট ফ্যাক্ট তো আপনার কখন হবে, রেলিভেন্ট ফ্যাক্ট হবে যে ওই মামলার সাথে এই মামলার রেলিভেন্সি থাকতে হবে। তাহলে একটা হলো খুন, একটা হলো চুরি, তাহলে চুরির অপরাধ যদি হয়েও থাকে তো খুন করার জন্য কি এখন হায়ার পানিশমেন্ট চাওয়া যাবে, যে উনি চুরি করছিল এই কারণে খুনের মামলায় হায়ার পানিশমেন্ট চাই, এই সুযোগ কি আছে? না ভাইয়া, কারণ দুইটা ফ্যাক্টই আলাদা আলাদা। দুইটা ফ্যাক্টই আলাদা, ঠিক আছে। ওই বলেছে যে এই রিলেটেড অফেন্স গুলো যদি সে রিপিটেশন হয়, অর্থাৎ চুরি আর চুরাই মাল রিসিভ করা একই ধরনের অপরাধ, চুরির চেষ্টা করা একই ধরনের অপরাধ, তাহলে পূর্বের মামলায় নারায়ণগঞ্জে চুরি করেছিল কিন্তু বর্তমানে চুরির চেষ্টা করেছে, এখন আপনি এটাকে দাবি করতে পারবেন হায়ার পানিশমেন্ট, কারণ সেম প্রকৃতির অপরাধ। কিন্তু খুনের সাথে তো চুরির কোনো সম্পর্ক নাই, খুন তো একটা টোটালি ডিফারেন্ট এবং এটা এমনিতেই অনেক বড় শাস্তি, এখানে হায়ার পানিশমেন্টই মৃত্যুদণ্ড আছে, আপনি আর কি চাইবেন, আইনেই তো মৃত্যুদণ্ড দেওয়া আছে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে। আচ্ছা, এখন এই সাবসেকশন 7 এ বলতেছে যে প্রিভিয়াস কনভিকশন ওয়েন টু বি সেট আউট, আমি যা বলেছি ঠিক তাই, এতক্ষণ যা পড়িয়েছি তাই। তাহলে যখন এই সেকশনটা যদি আপনি পড়েন সাবসেকশন 7, এখানে বলতেছে যে যখন কোনো আসামির হায়ার পানিশমেন্ট কেউ দাবি করবে তখন বিচারককে প্রিভিয়াস কনভিকশনকে চার্জ গঠন করতে হবে। তার মানে দেখছেন যে 221 এর সাবসেকশন 7ও যদি কেউ ভালো করে পড়তো সে পরীক্ষার হলে এই উত্তরটা দিতে পারতো যে আসলে এটা হবে ফ্যাক্ট ইন ইস্যু, নট রেলিভেন্ট ফ্যাক্ট। এই যে সাবসেকশন 7 এ আপনাকে আরো পরিষ্কারভাবে বলে দিছে যে যখন আপনি দেখেন তো 1 2 3 নম্বর লাইনে দেখেন তো লেখা আছে কিনা ইনহ্যান্সড পানিশমেন্ট, 3 নম্বর লাইনে ইনহ্যান্সড পানিশমেন্ট। জি স্যার। তাহলে এই ইনহ্যান্স পানিশমেন্ট দাবি করবে কে, বিচারক দাবি করবে নাকি পিপি বা রাষ্ট্রপক্ষ দাবি করবে বা বাদীপক্ষ, কে দাবি করবে যে আসামিকে বেশি শাস্তি দিতে হবে? পিপি দাবি করবে ভাইয়া, পিপি দাবি করবে রাষ্ট্রপক্ষ। বা বাদী দাবি করবে।
তো যখন সে ইনহ্যান্স পানিশমেন্ট দাবি করবে যে মাননীয় আদালত ওই শয়তানটা বারবার চুরি করতেছে, ও আগে একবার জেল খাটছে চুরি করে, প্রিভিয়াস কনভিক্টেড হয়েছে প্রিভিয়াসলি, তাহলে যখন সে ইনহ্যান্স পানিশমেন্ট দাবি করবে তখন তাকে ওই প্রিভিয়াস জাজমেন্টের অস্তিত্ব আছে কিনা সেটার উপরে চার্জ গঠন করতে হবে। এবং দেখেন দেখেন মজার বিষয় কি, লাস্টে কি বললো দেখছেন, এখানে একটু পড়েন। দ্য ফ্যাক্ট, একদম নিচ থেকে উপর দিকে 3 নাম্বার লাইন, সেকশনের নিচ থেকে উপর দিকে 3 নাম্বার লাইন, দেখেন তো লেখা আছে কিনা, দ্য ফ্যাক্ট ডেট এন্ড প্লেস অফ দ্য প্রিভিয়াস কনভিকশন, দ্য ফ্যাক্ট ডেট এন্ড প্লেস অফ দ্য প্রিভিয়াস কনভিকশন। জি ভাইয়া আছে। তাহলে ওই পূর্ববর্তী মামলায় মানে নারায়ণগঞ্জ কোর্টে সে কোন ফ্যাক্টের উপর শাস্তি ভোগ করেছে, কবে শাস্তি ভোগ করেছে, দেখছেন এইগুলো লিখতে হবে যে আসলে কি নারায়ণগঞ্জ কোর্ট তাকে কয় তারিখে শাস্তি দিয়েছে, কোন ফ্যাক্টের উপরে শাস্তি দিয়েছে, ফ্যাক্টটা কি ছিল সেটাও চেক করে দেখতে হবে। এন্ড প্লেস অফ দ্য প্রিভিয়াস কনভিকশন, কোন আদালত তাকে শাস্তি দিয়েছে সেই আদালতের নামও চার্জের মধ্যে উল্লেখ করতে হবে। শ্যাল বি স্টেটেড, দেখছেন শ্যাল বি মানে অবশ্যই উল্লেখ করতে হবে যে কত তারিখে কোন আদালত কি অপরাধে তাকে শাস্তি দিয়েছিল, এগুলো অবশ্যই অবশ্যই এই চার্জ গঠনের সময় লিখতে হবে প্রিভিয়াস কনভিকশনের বিষয়ে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে ওই যে চার্জশিটে পিসিপিআর দেয়া থাকে, Right. এটার উদ্দেশ্যটা কি এটাই নাকি নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? শোনেন, পিসিপিআরটা হলো এটা একটা উদ্দেশ্য, মানে পিপি কে হেল্প করে পুলিশ, যে সে যে পিসিপিআর এ যদি পিসিপিআর এ আসলে মামলা থাকে, বাট পিসিপিআর এ এটা থাকে না যে সে কনভিক্টেড কিনা, পিসিপিআর এ শুধু তার কতগুলো মামলা আছে, যেমন সে যদি হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে থাকে তার 100টা মাদকের মামলা থাকতে পারে, কিন্তু সেখানে খুব একটা লেখা থাকে না যে সে দণ্ডপ্রাপ্ত হয়েছিল, শুধু লেখে যে অমুক অমুক থানায় এই মামলাগুলো তার নামে আছে বা ছিল এরকম, কিন্তু খালাস হয়েছে নাকি সে শাস্তি পেয়েছে এগুলা কিছুই লেখা থাকে না পিসিপিআর এ। বুঝতে পেরেছেন? তাহলে যদি পিসিপিআরটা আসলে এইভাবেই হওয়া উচিত যে পিসিপিআর মানে কি, পিসিপিআর মানে কি, এখান থেকেই তো শব্দটা বোঝা যায়, কিন্তু পুলিশ কি সেটা ফলো করে? না বলেন ভাইয়া, পিসিপিআর মানে কি? প্রিভিয়াস কনভিকশন পার্সন অফ রেকর্ড, previous Pre- case. প্রিভিয়াস previous কনভিকশন conviction, প্রিভিয়াস রেকর্ড। হ্যাঁ প্রিভিয়াস কনভিকশন প্রিভিয়াস রেকর্ড। তাহলে দেখছেন ওরা কিন্তু তা দেয় না, ওরা কি কনভিকশনের কোনো ইয়া দেয় দেখছেন কখনো যে উনি শাস্তিপ্রাপ্ত হয়েছে, দেয় না, না ভাইয়া, ওরা শুধু এই পাস্ট রেকর্ডটা দিয়ে দেয়। কিন্তু কনভিক্টেড হয়েছে এই কথা আমি কোনোদিনও চার্জশিটে পাই না, খুব একটা লেখে না, পাই নাই আমি বলা চলে। তো এটা আসলে ওই ওই অর্থে পিপি কে হেল্প করতে পারে না। এখন যদি সে কনভিক্টেড না হয়ে থাকে, অনলি যদি মামলা হয়ে থাকে তার নামে 10টা মামলা চলছে, তাহলে এই মামলাগুলোর বিষয়ে বলেন প্রিভিয়াস মামলাগুলোর বিষয়ে চার্জ গঠন করা যাবে যেগুলো কোনো না কনভিক্টেড হয় ভাইয়া, নাই? না ভাইয়া, হবে না, হবে না, কারণ তার মামলা চলতেছে, আপনি এই মামলায় ওই মামলায় তো চার্জ হয়েছে, আপনি ওই মামলা চার্জ আবার এই মামলায় গঠন করবে কেন? কেন তাকে কনভিক্টেড হতে হবে, প্রিভিয়াসলি কনভিক্টেড হতে হবে। তাহলে পিসিপিআর যেটা দেয় ওইটা আসলে পুলিশ দেয় হচ্ছে ওই আসামির যে হ্যাবিচুয়াল অফেন্ডার এটা ম্যাজিস্ট্রেটকে দেখানোর জন্য যাতে সে জামিন না দেয়, মূলত উদ্দেশ্য থাকে পুলিশের এইটা। কিন্তু ট্রায়ালের সময় চার্জ গঠন করবে এইগুলোর উপর ভর করে, এই উদ্দেশ্যে পুলিশ এটা দেয় না। এটা হলো আপনাদের বাস্তবতা যেটা বললাম আর কি। তাহলে আশা করি 221 নম্বর সেকশন সবাই বুঝেছেন, কারো কোনো কনফিউশন আছে 221 নম্বর সেকশন নিয়ে? না ভাইয়া। ওকে, এখন 222 পার্টিকুলারস এস টু টাইম প্লেস এন্ড পারসন। দেখছেন বলতেছে 221 ধারায় যা যা বলেছি তারপরে আরো কথা আছে, 222 বলতেছে আরো কথা আছে, মানে এখনো তাদের মন ভরে নাই যারা 221 নম্বর সেকশন প্রণয়ন করছে ব্রিটিশরা, বলতেছে সার্ভের সময় আরো কিছু জিনিস উল্লেখ করতে হবে। 222 কি বললো যে টাইম প্লেস এন্ড পারসন, টাইম প্লেস এন্ড পারসন, পারসন ইভেন আপনার অবজেক্ট, কোন বস্তুর সাথে অপরাধটা ঘটেছে সেটাও দেখাতে হবে। তার মানে বলতেছে যে অপরাধটা কখন ঘটেছে, কখন সেটাও চার্জের মধ্যে বলতে হবে, কোথায় অপরাধটা ঘটেছে সেটাও বলতে হবে, কোন ব্যক্তির সাথে অপরাধটা ঘটেছে। মানে আমি রহিমকে গিভিয়াস হার্ট করেছি, মারাত্মক জখম করেছি, তাহলে কাকে জখম করেছি? রহিমকে, তাহলে রহিমের নামটা থাকতে হবে। আমি কোন ব্যক্তির সাথে অপরাধ করেছি সেই ব্যক্তির নামটাও থাকতে হবে। আর আর যদি বস্তুর সাথে অপরাধ করে থাকি তাহলে বস্তুর নামটা থাকতে হবে, যেমন আমি একটা ঘড়ি চুরি করেছি তাহলে ঘড়ির নামটা থাকতে হবে, যেটাই হোক। তাহলে 222 ধারায় বলতেছে যে চার্জ গঠন করার সময় টাইম প্লেস পারসন এন্ড অবজেক্ট এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। তার মানে কি করতে হবে? এইভাবে বলতে হবে যে আসামিকে বলতে হবে মিস্টার আসামি, মিস্টার আসামি আপনি, আপনি টাইমটা বলতে হবে এত তারিখে, এখানে একটা তারিখ দিবেন, এত তারিখে অমুক জায়গায়,
অমুক জায়গায়, জায়গাটা লিখবেন, অমুক ব্যক্তি বা বস্তুর সাথে, অমুক ব্যক্তি বা বস্তুর সাথে অমুক কাজটি করেছেন। অমুক কাজটি, কাজটি মানে হলো যে কোনো একটা কাজ, অপরাধ তো একটা কাজ। অমুক কাজটি করেছেন যেটা ওই আইনের, ওই পার্টিকুলার আইনের, যে আইনে আপনি তার বিচার করতেছেন, ওই আইনের, আইনের নামটা লিখতে হবে, ওই ধারার, ওই ধারার অপরাধ। ঠিক এইভাবে আমরা আদালতে চার্জ গঠন করি। অর্থাৎ আমরা যখন আদালতে চার্জ গঠন করি তখন আমরা বিচারকরা চিৎকার করে আসামিকে বলে শোনাই যে মিস্টার আসামি মানে মিস্টার রহিম বা যে আসামির নাম যেটা হোক, আপনি গত 3/4/2026 ইং তারিখে ইস্টার কাবাবের সামনে, পুরান ঢাকা ইস্টার কাবাবের সামনে সুমনের সুমনের মাথায়, ধরেন ব্যক্তির সাথে অপরাধটা করেছে, বস্তু না, সুমনের মাথায় কাজ, কাজ মানে আঘাত, একটা আঘাত করেছেন, মানে আঘাতের কাজটা করেছেন, যেটা দ্য পেনাল কোড 1860-এর 326 ধারার অপরাধ। এখন কি বোঝা গেছে চার্জটা কিভাবে গঠন করতে হয়? জি ভাইয়া। স্যার এটাকে আসামিকে এভাবে মানে বলতেই হবে এরকম ম্যান্ডেটরি নাকি? ম্যান্ডেটরি, কিন্তু বিচারকরা ওই এত ব্যস্ত থাকে কোর্ট, আপনারা ঢাকা কোর্টে গিয়েছেন কিনা, মানে জি ভাইয়া। মানে কথা শোনাই যায় না। দেখবেন যে যখন বিচারক এজলাসে ওঠে আপনার কানায় কানায় পূর্ণ, ফ্যানের আওয়াজ, মানুষের গল্প, চিৎকার চেঁচামেচি, পুলিশের শব্দ, মানে বিচারক অনেক সময় মাইকে বলে, এখন বিভিন্ন এজলাসে মাইক দিচ্ছে, কিন্তু ওই ব্যস্ততার কারণে হয়তোবা পুরোটা অনেক সময় বলে না, শুধু বলে যে আপনার বিরুদ্ধে দ্য পেনাল কোড 1860-এর 326 ধারায় অভিযোগ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। তখন ওই টাইম প্লেস এটা অনেক সময় বাদ পড়ে যায় একটু সংক্ষেপে বলার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে তাকে এইভাবে বলতে হবে। চার্জ গঠনের প্রধান উদ্দেশ্যই হলো আসামিকে পর্যাপ্তভাবে সাফিসিয়েন্টলি নোটিশ দেয়া। এখন আপনি কি পরীক্ষার হলে লিখবেন যে ঢাকা কোর্টে হলে টাইম প্লেস বলতে হবে না, অনেক ব্যস্ত থাকে, শুধু এইভাবে বলে দিলে হবে? ওইটা বলবেন না এটা বলবেন হ্যাঁ এটা না বলবো। স্যার, এটা তো বইয়ের ভাষায় এটা যেভাবে বলবো ভাইয়া। আইনে যেভাবে আছে ওইভাবে। না আসলে ওইভাবে? কোর্টে স্যার যে ওইভাবে দেখি তো স্যার, আমি ময়মনসিংহ কোর্টে প্র্যাকটিস হুম। করি। কিন্তু এই বছর ময়মনসিংহ কোর্টে কোথাও দেখবেন না এইভাবে আপনার শোনায়, বলে আপনি অমুক আইনে অপরাধ করেছেন, দোষী না নির্দোষ, এইভাবে বলে না। জি স্যার। আর হচ্ছে এত ব্যস্তই থাকা হয় বা জি জি একজন বিচারকের কাছে এত এত চার্জের কোড থাকে, তো এত জি জি জি। এত কিছু তো যার আসলে কারণে, সম্ভব হয় না। যার কারণে ওই যে আসলে কি বলবো, আমরা নামাজই তো সঠিকভাবে পড়ি না। আমরা যখন নামাজে দাঁড়াই আমরা দেখেন কি অকৃতজ্ঞ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 5 মিনিটের জন্য নামাজে দাঁড়াই, সেখানেও ছোট ছোট সূরা পড়ি, মানে যত তাড়াতাড়ি পারা যায়। তো সেখানে এই প্রক্রিয়া তো প্রশ্নই ওঠে না যে 100% মেনটেন করবে মানুষ। তো এখানে কিছু ব্যস্ততার কারণে হোক, অসচেতনতার কারণে হোক, না জানার কারণে হোক বা জেনে হোক, এই শর্টকাট ওয়েতে চলে যায়। তখন কিন্তু এটা আসলে ঠিক না। হ্যাঁ, এইটা এইভাবে করতে হবে তাকে, যাতে এই 222 ধারা শর্তগুলো যাতে পূরণ হয়, এটা দেখতে হবে। এরপরে হলো 2 নম্বর সাবসেকশনে চলে যাবেন। 2 নম্বর সাবসেকশনে বলতেছে যে আসামি দুইটা অপরাধ করতে পারে, দুই ধরনের অপরাধ করতে পারে যেখানে আসলে এত স্পেসিফিক বলা সম্ভব না, এরকম দুইটা ঘটনা পেনাল কোডে ঘটতে পারে। একটা হলো আপনার ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আর একটা হলো ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আমি সংক্ষেপে লিখতেছি, অনেক সময় লেগে গেছে। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি তার মানে কেউ যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে অথবা অপরাধমূলক, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন মানে কি, অপরাধমূলক ভাবে কোনো সম্পত্তি আত্মসাৎ করে। হ্যাঁ, এই দুই ধরনের অপরাধ যদি করে, এই ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক ডেট বা টাইম বা প্লেস এটা আপনি দিতে পারবেন না। বলেন তো, যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট আর ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এই দুইটার ক্ষেত্রে কি একদম স্পেসিফিক ডেট টাইম প্লেস এগুলা কি বলা সম্ভব হয় সবসময়? না ভাইয়া। সম্ভব হয় না। যেমন ধরেন আমাদের বাড়ির চাকর, আমাদের বাড়ির একজন চাকর, সে আমার বাড়িতে ধরেন 10 বছর ধরে কাজ করতেছে, 10 বছর ধরেই আমার সাথে ভালো ব্যবহার করতেছে, কিন্তু প্রতিদিন আমার বাড়ি থেকে, আলমারি থেকে সে প্রতিদিন টাকা 1,000 2,000 3,000 করে নিয়ে যায়। আমি বুঝতেও পারি না, অনেক বড় লোক মানুষ, প্রতিদিনই সে এরকম টাকা সরিয়ে ফেলে, কিন্তু আমার তো অগণিত টাকা গহনা সরিয়ে ফেলে, কিন্তু আমি তাকে বিশ্বাস করে আমার আলমারি চাবি তার কাছে দিয়ে রেখেছি, কিন্তু সে এই 10 বছর ধরে অল্প 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 করে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমার চোখে পড়লো যে আমার তো স্বর্ণের গহনা নাই,
10 ভরি ছিল, এখন তো মাত্র দেখতেছি 2 ভরি আছে, এতদিন আমি খেয়াল করিনি। বা আমার 10,000 টাকা ছিল, এখন মাত্র 1,000 টাকা আছে। তাহলে এই টাকা ও আস্তে আস্তে এইভাবে নিয়ে নিল, ওকে আমি বিশ্বাস করে আলমারি চাবি দিয়ে রাখলাম, এগুলো করতে পারলো। তখন আপনি কি বলতে পারবেন যে কয় তারিখে কতটুকু স্বর্ণ কতটুকু টাকা নিয়েছে? এটা আপনার পক্ষে বলা সম্ভব এই 10 বছর ধরে? না ভাইয়া। সম্ভব না। তাহলে এই দুইটা অপরাধের ক্ষেত্রে আপনি কিন্তু স্পেসিফিক ডেট বা স্পেসিফিক অ্যামাউন্ট আপনি বলতে পারবেন না যে কত টাকা নিয়েছে। অনেক সময় টাকা নিয়েছে 8,000, কিন্তু আপনি হিসাব করে দেখতেছেন যে ওই 8-9 এরকম হবে, আপনি সঠিক জানতেনও না যে আপনি কত টাকা আলমারিতে রেখেছিলেন, বাট সেখান থেকে কিছু টাকা চলে গেছে, এটা আপনি জানেন। আপনি নিজেও জানেন না যে আপনার কত টাকা আত্মসাৎ হয়েছে। তাহলে এই দুইটা অপরাধের ক্ষেত্রে বলতে হচ্ছে যে স্পেসিফিক টাইম এন্ড প্লেস এটা অনেক সময় বলা সম্ভব না, বা অ্যামাউন্ট বলা সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে একটা গ্রস অ্যামাউন্ট বলতে হবে, মোটামুটি একটা অ্যামাউন্ট বলতে হবে যে এত টাকার মতো হবে, আনুমানিক এত টাকা, এইভাবে লিখলেই হবে। আর একটা হলো যে যখন আপনি ডেট বলবেন যে কবে এই অপরাধটা ঘটেছে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট ভাবে যেহেতু বলতে পারতেছেন না, সেহেতু আপনি বলে দিবেন যে এত তারিখ থেকে এত তারিখ, 5 তারিখ থেকে 5/2/26 হতে এরকম ধরেন 7/4/26 এই তারিখের মধ্যে এই অপরাধগুলো ঘটে থাকতে পারে। কারণ আপনি তো স্পেসিফিক জানেন না, কিভাবে আপনি বলবেন? তখনও আদালত এইভাবে চার্জ গঠন করে আসামিকে শোনাবে যে আপনি আনুমানিক এত তারিখ থেকে এত এত তারিখের ভিতরে আপনি আনুমানিক এত টাকা আত্মসাৎ করেছেন। এইভাবে আপনাকে চার্জ গঠন করতে হবে। তাহলে সবাই বুঝেছেন কিনা? জি ভাইয়া। Okay. এখন আপনারা চলে যাবেন 223, when manner of committing offense must be stated। অর্থাৎ এতক্ষণ কিন্তু ম্যানার বলে নাই, এতক্ষণ বলেছে টাইম প্লেস এন্ড পার্সন অর অবজেক্ট। আর এখানে বলতেছে এখন যে ম্যানার, তার মানে ম্যানার কেন বলতেছে? বলতেছে 221 আর 222-এ যত কিছু বলা হয়েছে তারপরেও যদি আসামি চার্জ না বোঝে, তাহলে তাকে শেষ চেষ্টা করে দেখতে হবে। তার মানে তাকে অন্তত এখন ম্যানারটা বোঝাইতে হবে যে তুমি বাবা এইভাবে অপরাধটা করেছো। তার মানে আসামি কততে বুঝবে না, তাকে বোঝাতেই হবে। কততে বুঝবে না, তাকে বোঝাতেই হবে। তাহলে 223-এ কি বললো? যে যখন 221 প্লাস 222 এই দুইটা ধারাতে সবকিছু ফলো করার পরেও যদি আসামি চার্জ না বোঝে, এত চেষ্টা করার পরেও যদি চার্জ না বোঝে, তখন বলতেছে যে তখন তাহলে তাকে ম্যানারটাও বলে দিতে হবে যে কোন ভাবে আপনি অপরাধটা করেছেন। ম্যানারটা আপনাকে বলে দিতে হবে, ম্যানারটা বলে দিতে হবে। যেমন ধরেন আমি বললাম, রহিম হচ্ছে আসামি, রহিমকে বললাম যে আপনি এত তারিখে এই কয়টার সময় আব্দুল কুদ্দুসকে হত্যা করেছেন। আচ্ছা, এখানে কি না বোঝার কিছু আছে? হত্যা, খুন তো হয়েই গেছে, এটা একদম স্পষ্ট দিনের আলোর মতো যে সেই লোক মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে। তাহলে কি হত্যা আর বোঝানো যাবে? যেখানে মারাই গিয়েছে, আর কি বোঝানোর দরকার আছে? ডেড বডি তো আছে এবং তার দাফনও শেষ হয়ে গিয়েছে। তাহলে কি ওই আসামিকে কি সে কি হত্যা বোঝে না? মানে একজন মানুষ মারা যাওয়াটা বোঝে কিনা আসামি, যে আপনি একজনকে মেরে ফেলছেন, এই কথা বোঝে কিনা? বোঝে ভাইয়া। বোঝে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে ম্যানার বলতে হবে না, যে আপনি কিভাবে হত্যা করেছেন এটা আপনাকে বোঝাই বলতে হবে না। কারণ সে হত্যা মানে অন্তত আসামি বোঝে যে হত্যা মানে হলো একজন মারা গেছে এবং তার দাফন হয়েছে, এটা তো সে বোঝে। এখানে আপনাকে ম্যানার বোঝাইতে হবে না। ম্যানার বোঝাইতে হবে সেখানে, যেমন আমি যদি বলি আপনি চুরি করেছেন রহিমের বাড়িতে, তাহলে চুরির ক্ষেত্রে আপনাকে ম্যানার বোঝাইতে হবে না। এটা এক পৃথিবীর যত বোকা মানুষ হয় সেও বোঝে যে চুরি মানে হলো কাউকে না বলে নিয়ে যাওয়া একটা জিনিস, সরিয়ে ফেলা গোপনে, ডিসঅনেস্টলি। চুরি এটাও বোঝে, মার্ডারও বোঝে। বুঝবে না কোনগুলা? যেগুলো ডেসক্রিপটিভ, যে অফেন্স গুলা ডেসক্রিপটিভ, অর্থাৎ কোনো শর্ট নেম নাই, একটু ডেসক্রিপশনের দরকার হয়। নেচারালি বোঝা যায় না যে এটা আসলে এই ধরনের একটা কাজ ঘটে গেছে। যেমন ধরেন আমরা অনেক সময় ধরেন আপনার সাথে আমি একটা ব্যবসা করতেছি, প্রতি 10 বছর ধরে আপনার সাথে ব্যবসা করতেছি। হঠাৎ করে আপনি আমার নামে একটা মামলা চালু করে দিলেন যে আমি নাকি আপনার সাথে প্রতারণা করেছি। তো আমার এটা শুনে খুব কষ্ট লাগছে যে ওনার সাথে আমার 10 বছরের ব্যবসা, উনি আমার নামে একটা প্রতারণার মামলা করে দিল। তো আমি হাই আল্লাহ, আমি কিভাবে তার সাথে প্রতারণা করলাম? এরকম আপনি নিজেই বিস্মিত হয়ে গিয়েছেন যে উনি কিভাবে এই কথাটা বলতে পারলো, আমি ওনার সাথে প্রতারণা করলাম কিভাবে? আমি তো ওনার সাথে প্রতিদিন ভালোভাবে লেনদেন করতেছি, টাকা পাঠাচ্ছি, টাকা উঠাচ্ছি, প্রতিদিন মালের অর্ডার দিচ্ছি, তো আমি প্রতারণা করলাম কিভাবে? তখন আসামিকে বুঝাই বলতে হবে। তখন আসামি বলবে, মাননীয় আদালত, আমি যে ওনার সাথে প্রতারণা করেছি, কি প্রতারণা করেছি? সে আমাকে মালের অর্ডার দিছে, আমি তাকে মাল দিয়ে দিছি, তো প্রতারণা হইলো কই? এখন ম্যাজিস্ট্রেট তাকে বা বিচারক তাকে বুঝাই বলবে যে দেখেন আপনি হয়তোবা বুঝতেছেন না যে কোন প্রক্রিয়ায় প্রতারণাটা ঘটেছে, আপনাকে একটু বুঝাই বলি। আপনাকে উনি মালের অর্ডার দিয়েছিল যে আপনি তাকে এই কোয়ালিটির, যে কোনো একটা কোয়ালিটি, এরকম একটা কোয়ালিটির একটা জিনিস দিবেন, কিন্তু আপনি সেই ব্র্যান্ডের না দিয়ে অন্য ব্র্যান্ডের জিনিস দিয়েছেন যেটা একটু লো কোয়ালিটির।
যেমন ধরেন একটা কি বলে রাজহাঁস মার্কা নারকেল তেল, রাজহাঁস মার্কা নারিকেল তেল, কিন্তু আপনি তাকে দিয়েছেন পাতিহাঁস মার্কা নারিকেল তেল। এরকম একটা বিষয় উনি দাবি করেছে যে আপনি তাকে রাজহাঁস মার্কা নারকেল তেল না দিয়ে পাতিহাঁস মার্কা দিয়াতে ওনার ব্যবসায় ক্ষতি হয়েছে। আপনি প্রতারণামূলক ভাবে এই মাল সাপ্লাই দিয়েছেন, তার সাথে চিটিং করেছেন। তেল আপনি দিয়েছেন, হাঁসও ঠিক আছে, কিন্তু রাজহাঁসের জায়গা পাতিহাঁস হয়ে গেছে। তখন উনি বললো যে ও মাননীয় আদালত, এখন আমি বুঝতে পেরেছি, ও এই কারণে প্রতারণার মামলা করেছে, আমি তো বুঝলামই না। কিন্তু এখানে তো একটা মজার কাহিনী ঘটে গেছে। ওই যে রাজহাঁস মার্কা যে নারিকেল তেল, তারা গত পরশুদিন তাদের ব্র্যান্ড চেঞ্জ করে ফেলছে। তারা বললো যে রাজহাঁস মার্কা দিয়ে কোম্পানি চালাবে না, এখন তারা পাতিহাঁস মার্কা নামে কোম্পানি রেজিস্ট্রেশন করেছে, মানে শিফট করেছে, তাদের ব্র্যান্ড চেঞ্জ করেছে। বিশ্বাস না হলে আপনি খোঁজ নিয়ে দেখেন, পত্রিকায় আসছে যে রাজহাঁস মার্কা নারকেল তেল আজকে থেকে পাতিহাঁস মার্কা নারকেল তেল। যার কারণে আমি তাকে ওই মালটাই দিয়েছি, আসলে ওই আগের কোম্পানি, শুধু তারা ব্র্যান্ডটা চেঞ্জ করেছে, তাদের দোকানের অবস্থান চেঞ্জ করেছে। তো এই ক্ষেত্রে কি আসামিকে বুঝাই বলতে হবে না যে আপনি প্রতারণাটা কিভাবে করেছেন? না বললে সে বুঝবে? না ভাইয়া। বুঝবে না। কিন্তু খুনের ক্ষেত্রে আপনাকে বুঝাই বলতে হবে না যে আপনি তাকে খুন করেছেন, খুন করার পরে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, তারপরে ওনাকে দাফন কাফন করা হয়েছে, এখন উনি কবরের ভিতরে আছে, এইগুলো বুঝাই বলতে হবে না। খুন মানে উনি জানেন যে একজনকে মেরে ফেলানো। কিন্তু কিছু অফেন্স আছে ডেসক্রিপটিভ, যেটাকে আপনি বর্ণনা না করলে অনেক মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না, কারণ সে হয়তো বা গুড ফেইথে কিছু করেছে। তো এই 223-এর যে ইয়াটা মূল উদ্দেশ্য, সেটা হলো যখন আসামি এই 221-22 ধারায়ও বুঝতে পারবে না, তখন অন্তত তাকে ম্যানারটা বুঝাই বলতে হবে যে আপনি এইভাবে অপরাধটা করেছেন, বা এই কারণে এটা এই ধরনের অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। ওকে, তাহলে 223-এর কিছু ইলাস্ট্রিয়েশন আছে, আপনারা এটা একটু নিজেরা দেখে নেবেন। তারপরে যদি বলি যে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, ধরেন আসামির নাম কুদ্দুস, আমি কুদ্দুসকে বললাম যে কুদ্দুস, আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযোগ গঠন করা হলো। বলেন তো এই কথা বললে কি কুদ্দুস বুঝে ফেলবে প্রথমবারে যে মিথ্যা সাক্ষ্য কোনটা? না ভাইয়া। তাহলে কুদ্দুসকে বলতে হবে না যে আপনার সাক্ষ্য ছিল 2 পেজ, 2 পেজের মধ্যে 2 নম্বর পাতার 4 থেকে 7 নম্বর লাইন পর্যন্ত আপনি যা যা বলেছেন এটা মিথ্যা কথা, এটা মিথ্যা সাক্ষ্য। ওই পার্টিকুলার অংশের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করতে হবে, নাহলে তো কুদ্দুস হা করে তাকাই থাকবে যে মাননীয় আদালত, আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছি, কোন অংশ মিথ্যা? আপনি বলতেছেন আমি নাকি মিথ্যা সাক্ষ্য দিয়েছি, কোন অংশ মিথ্যা? কিভাবে মিথ্যা সাক্ষ্য দিলাম? আপনি বলেন আমি কোন অংশ মিথ্যা বলছি, আমাকে বুঝাই বলেন। তাহলে তাকে ম্যানারটা বলতে হবে যে আপনি এইভাবে এই অংশটা আপনি মিথ্যা বলেছেন, এখানে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো 223 আশা করি বুঝতে পেরেছেন, নিজেরা একটু বাসায় পড়ে নেবেন। আসলে এইভাবে পড়াইলে আল্লাহই জানে যে আপনাদের আমি কিভাবে শেষ করবো আর কি করবো। আচ্ছা, এরপরে 224। এতক্ষণে কিন্তু একটা সিআরপিসি পুরো রিভাইজ দেওয়া হয়ে যায়। আমি অনলাইনে বিভিন্ন ক্লাস দেখি, সেখানে দেখি যে মাত্র আধা ঘন্টায় সিআরপিসি রিভাইজ হয়ে যায়। আচ্ছা, এখন 224, words in charge taken in sense of law under which offense is punishable। 224 কারো কি ধারণা আছে 224 সম্পর্কে? একাডেমিক লাইফে তো পড়েছেন। কারো ধারণা আছে কোনো? ভাইয়া পানিশমেন্টের সেকশনে চার্জ গঠন করতে হবে এটা? আচ্ছা, না ওইটা না। দেখছেন, তার মানে আমাদের বললো কি আর আমরা বলতেছি কি? এত ছোট একটা সেকশন, তাই দেখেন কি অবস্থা। ওই যে বলে যে ছোট মরিচে জাল বেশি, এরকম একটা অবস্থা। ল, ল মানে কোন ল? যে আইনের অধীনে অপরাধটা হয়েছে সেই আইনের নামটা লিখতে হবে না পুরোটা? আমরা শিখেছি না এটা? জি ভাইয়া। সেটা যে আইনই হোক, দি পেনাল কোড 1860 হইতে পারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হতে পারে, নারী ও শিশু নির্যাতন দমন আইন হতে পারে, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট হতে পারে, যৌতুক নিরোধ আইন হতে পারে। প্রত্যেকটা আইনের একটা নির্দিষ্ট নাম আছে, ওই পুরো নামটা লিখতে হবে। এখন যখন আমি এই আইনের অধীনে কোনো বিচার করব, ধরেন ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এই শব্দের শেষে কি প্রপার্টি শব্দটা আছে এই সেকশনটা? আছে কিনা প্রপার্টি শব্দটা? জি ভাইয়া। এরকম একটা সেকশন আছে না পেনাল কোডে, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি জি ভাইয়া, 403। 403-এর দিকে, রাইট। এখন ধরেন আমি এইটা একটা চার্জ গঠন করলাম যে অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ, মানে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, এই আমি চার্জটা করলাম। এখন বলেন তো এই প্রপার্টি বা এখানে আমি এই মামলায় যে বিষয়টার আমি বিচার করতেছি যে সে একটা প্রপার্টি আত্মসাৎ করেছে, এখন এই প্রপার্টি ডেফিনেশনটা আমি কোন আইন থেকে নিব? পেনাল কোডে যেভাবে প্রপার্টি ডেফিনেশন দেওয়া আছে ডেফিনেশন ক্লজে, সেখান থেকে নিব, নাকি রেজিস্ট্রেশন অ্যাক্ট থেকে নিব?
পেনাল কোড থেকে। নাকি নাকি জেনারেল ক্লোজেস অ্যাক্ট থেকে নিব? প্যানেল কোড আপনার থেকে। প্যানেল কোড থেকে। দেখছেন, এখন সবাই বুঝে গেছেন। তার মানে 224 নম্বর সেকশনে বলতেছে যখন কোনো আইনের অধীনে কোনো অপরাধের বিচার হবে তখন ওই বিষয়ে যে শব্দগুলো, যে বিষয়ে বিচার হচ্ছে ওইখানে যে শব্দগুলো ব্যবহৃত হবে ওই প্রত্যেকটা শব্দের মিনিং করতে হবে ওই আইন অনুসারে, যে আইনে বিচার হচ্ছে সেই আইনের ওইটাকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেই অর্থে সেটাকে ব্যবহার করতে হবে। অন্য কোনো আইন থেকে আপনি ডেফিনেশনের এনে ব্যবহার করে বিচার করতে পারবেন না। কোনো বিচারক যদি বলে যে প্রপার্টি তো জেনারেল ক্লোজেস অ্যাক্টেও আছে, আমি জেনারেল ক্লোজেস অ্যাক্ট অনুযায়ী প্রপার্টিকে ডিফাইন করব পেনাল কোডে শাস্তি দেওয়ার সময় আসামিকে, হবে? না স্যার। না ভাইয়া। হবে না। তাহলে আপনি যে আইনে বিচার করতেছেন সেই আইনে ওই যত শব্দ আছে যেভাবে ব্যাখ্যা করেছে, যে ডেফিনেশন দিয়েছে ওইটাকে আপনাকে গ্রহণ করতে হবে। অন্য কোনো জায়গা থেকে, বাংলাদেশের সংবিধান থেকেও আপনি ওইটা ডেফিনেশন আনতে পারবেন না। আর যদি কোনো আইনে ওইটা ডেফিনেশন না থাকতো, যেমন প্রপার্টি ডেফিনেশন যদি এখানে না থাকতো কোনো কারণে পেনাল কোডে, তখন আমরা কোন জায়গায় চলে যেতাম? জেনারেল ক্লোজেস অ্যাক্টে চলে যেতাম। যদি না থাকে তাহলে জেনারেল ক্লোজেস অ্যাক্টে যেতে হবে। আর যদি থাকে কোনো পার্টিকুলার আইনে, তাহলে যেহেতু আমি ওই আইনের অধীনেই বিচার করতেছি ওই শব্দটার মিনিং আমাকে রিসিভ করতে হবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এখন আমরা চলে যাব 225 ইফেক্ট অফ এরর্স, অর্থাৎ চার্জ গঠন করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কি হবে? চার্জ গঠনে ভুল ভ্রান্তি হতে পারে কিনা বলেন তো? আরে ভাইয়া। হতে পারে। হতে পারে, এটা খুবই স্বাভাবিক, কারণ বিচারক তো মানুষ, আইনজীবী মানুষ, কোর্টে যারা বসে সবাই মানুষ, ভুল হতেই পারে। আইন না বোঝার কারণে হতে পারে, অসাবধানতাবশত হতে পারে, কোনো কিছু আনইনটেনশনালি বাদ পড়ে যেতে পারে, নানা কারণে একটা ভুল ভ্রান্তি হতে পারে। তো 225 বলতেছে যে চার্জ গঠন করার সময় যদি ছোটখাটো কোনো ভুল হয়, ছোটখাটো কোনো ভুল, ছোটখাটো ভুল, খুব সিম্পল ভুল, এবং সেই ছোটখাটো ভুল কিনা এটা আমরা কিভাবে বুঝবো? ছোটখাটো ভুলের তো আর কোনো ডেফিনেশন কোনো আইনে নাই যে কোনটা ছোট আর কোনটা বড়। ছোটখাটো ভুল হলো সেটা যদি দেখতে হবে যে ওই ভুলের কারণে আসামি যদি মিসলিড না হয়ে থাকে, আসামি যদি মিসলিড অর্থাৎ মিসগাইডেড না হয়ে থাকে, মিসলিড না হয়ে থাকে, তার মানে সে যদি বিভ্রান্ত না হয়ে থাকে। এবং আরেকটা সত্য, এবং দিয়ে বা প্লাস দিয়ে আরেকটা সত্য, যদি ন্যায় বিচার ব্যাহত হয়ে না থাকে, মিসক্যারিজ অফ জাস্টিস যদি না হয়ে থাকে, ফেইলার অফ জাস্টিস যদি না হয়ে থাকে, ন্যায় বিচার যদি ব্যাহত হয়ে না থাকে, এর কোনোটাই ঘটে না, তাহলে কি সেটা ছোট ভুল নাকি বড় ভুল? ছোট ভুল। ছোট ভুল। তার মানে আসামি মিসলিডও হয় নাই। মিসলিড হওয়া মানে কি? মানে আসামি তার চার্জ বুঝতে পেরেছে, আসামি বিভ্রান্ত হয় নাই, মিসগাইডেড হয় নাই, মিসলিডেড হয় নাই। আর হলো ন্যায় বিচার যদি ব্যাহত না হয়ে থাকে, অর্থাৎ সেখানে কোনো অবিচার ঘটে নাই, আসামির প্রতি কোনো অবিচার ঘটে নাই বা রাষ্ট্রপক্ষের প্রতি কোনো অবিচার ঘটে নাই, তাহলে ওই ভুলটা হলো সিম্পল ভুল। সিম্পল ভুল, এই সিম্পল ভুলের কারণে আপনার নতুন করে বিচার করা লাগবে না। সিম্পল ভুলের কারণে কি আবার নতুন করে ট্রায়াল শুরু হবে? না ভাইয়া। হবে না। শুধু কি করতে হবে? জাস্ট এটা সংশোধনযোগ্য। অর্থাৎ আপনি যদি সেকশন 537-এ যান, 537-এ যদি যান তাহলে এটা এই ছোটখাটো ভুল সিআরপিসির 537 ধারা অনুযায়ী সংশোধনযোগ্য। তার মানে ট্রায়াল কোর্ট নিজে সংশোধন করে দিতে পারবে, যে আদালত বিচার করতেছে সেও সংশোধন করে দিতে পারবে, আর মামলাটা যদি অলরেডি আপিল বা রিভিশনে চলে যায় তাহলে আপিল বা রিভিশন কোর্টও এটা সংশোধন করে দিতে পারবে। আপিল কোর্ট বা রিভিশন কোর্টও এটা সংশোধন করে দিতে পারবে। তাহলে যদি ছোটখাটো কোনো ভুল হয় যার কারণে আসামি মিসলিড যদি না হয়ে থাকে তাহলে, এবং ন্যায় বিচার যদি ব্যাহত না হয়ে থাকে, তাহলে সেটা খুবই সিম্পল ভুল হিসেবে, সিম্পল ভুল তো আর সিআরপিসি তে বলা নাই, বলেছে ম্যাটেরিয়াল এন্ড ইমম্যাটেরিয়াল এরর্স, মানে সামান্য ভুল। ঠিক আছে, দেখেন আমরা যদি 225-এর দিকে তাকাই, দেখেন এখানে একটা কথা লেখা আছে যে no omission state the offense of shall be regarded at any stage of the case as material. ম্যাটেরিয়াল শব্দটা ব্যবহার করেছে। ম্যাটেরিয়াল মানে মারাত্মক ভুল। তাহলে বলেন তো এই 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 আমি যা যা এতক্ষণ পড়িয়েছি এই 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 ভুল কি ম্যাটেরিয়াল হবে নাকি ম্যাটেরিয়াল হবে না? মেটেরিয়াল হবে না। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হবে না। হবে না। তাহলে এটার জন্য আপনাকে নতুন করে বিচার করতে হবে না, এটা সংশোধনযোগ্য। ট্রায়াল কোর্ট এটা ঠিক করে দিতে পারবে যদি আসামি মিসলিড না হয়ে থাকে। এখন আপনাদের একটা প্রশ্ন মনের মধ্যে জাগতেছে, আমি জানি যে ভাইয়া কখন মিসলিড হবে আসামি আর কখন হবে না, এটা আমরা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? তাহলে ধরেন চার্জ গঠন করার সময় দুই ভাবে ভুলটা ঘটে থাকতে পারে। এক নাম্বার হলো যে আপনার হচ্ছে ইরর ঘটেছে, অর্থাৎ আপনার সত্যিকারে একটা ভুল হয়েছে, ইরর। আর একটা হলো আপনার
টোটালি আপনি কোনো একটা জিনিস কমিশন অর্থাৎ বাদ পড়ে গিয়েছে। এই দুই ধরনের ভুল সাধারণত ঘটে থাকে। একটা হলো ইরর মানে আসলেই ভুল, আর একটা হলো কমিশন মানে হলো যে এটা কোনো কারণে বাদ পড়ে গেছে। যেমন আপনারা যখন জুডিশিয়ারি বা বিভিন্ন পরীক্ষা দিতে যান, অনেক তথ্য আপনার মাথা থেকে বাদ পড়ে যায় কিনা, অনেক কিছু লিখে আসতে পারে না, বাদ পড়ে যায় না ভুলক্রমে, জি ভাইয়া। পড়ে যায়। তো বিচারক যখন চার্জ গঠন করে, তো হঠাৎ করে কি একটা শব্দ বাদ পড়ে যেতে পারে কিনা? জি ভাইয়া, পড়তে পারে। করতে পারে। তাহলে সেটাও তো একটা ভুল। আর একটা হলো অরিজিনালি ভুল, আর একটা হলো বাদ পড়ার ভুল, দুইটা ঘটনাই ঘটতে পারে। তো এই ক্ষেত্রে যদি দেখতে হবে যে আসামি মিসলিড হয়েছে কিনা, যেমন আমি যদি বলি যে আপনি, আসামিকে আমি বললাম যে আপনি আহ, একটা সম্পত্তি, কেউ কিছু বলছে? আচ্ছা, ধরেন আমি একটা চার্জ গঠন করার সময় আমি ধরেন বললাম যে ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, অপরাধমূলক অর্থ আত্মসাৎ বা কোনো কিছু আত্মসাৎ। আমি সেটা না করে আমি ক্রিমিনাল শব্দটা বাদ দিয়েছি, আমি শুধু দিয়েছি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এটা আমি বললাম। এখন আসামি বলল, আপিল কোর্টে গিয়ে বলল, মাননীয় আদালত, বিচারক শুধু আমাকে বলেছে যে আমি নাকি আহ কি বলে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, সম্পত্তি আত্মসাৎ করেছি, এই কথা বলেছে চার্জ গঠনের সময়। কিন্তু বলে নাই যে অপরাধমূলক ভাবে আত্মসাৎ করেছি, শুধু বলেছে সম্পত্তি আত্মসাৎ করেছি, ক্রিমিনাল শব্দটা আসলে বলে নাই। এই জন্য আমি আসলে বুঝতে পারি না যে আমার কোন ধারার বিচার চলতেছে। এই কথা বললে কি ও পার পাবে আসামি? না স্যার। পাবে না। না বিচারক ভাইয়া। কি বলবে? যে এক থাপ্পড় দিব, ফাজিল, তুমি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি বুঝো না, ক্রিমিনালটা হয়তো বা বাদ পড়ে গিয়েছে, অথবা ডিসঅনেস্ট একটা শব্দ বাদ পড়ে গিয়েছে, যে তুমি ডিসঅনেস্টলি এটা নিয়েছো, তুমি নিয়েছো কিন্তু সেখানে ডিসঅনেস্ট শব্দটা হয়তো বা বলে নেই, কিন্তু তুমি তো জানো যে তুমি এটা নিয়েছো বিধায় তো তোমার বিচারটা হচ্ছে। তো এই সিম্পল একটা শব্দ বাদ পড়ে গিয়েছে বা ভুলক্রমে এটা দেয় নাই, এই জন্য তুমি তো মিসলিড তো হও নাই। তুমি তো অন্তত বুঝতেছো তোমার বিরুদ্ধে যখন এভিডেন্স দিচ্ছে, প্রত্যেকটা লোক যখন তোমার সামনে সাক্ষ্য দিচ্ছে যে মাননীয় আদালত, কুদ্দুস এটা আত্মসাৎ করেছে প্রতারণামূলক ভাবে বা ডিসঅনেস্টলি বা অপরাধমূলক ভাবে, তারা তো শব্দগুলো বলেছে, চার্জে হয়তো বা শব্দগুলো নেই, কিন্তু সাক্ষীরা তো সাক্ষ্য দেওয়ার সময় বলছে যে তুমি নাকি ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি করেছো। তখন তুমি শুনিনি? তখন কি তোমার সেলফ ডিফেন্স নিতে সমস্যা হয়েছে? তুমি তো সাক্ষীদের বক্তব্য শুনেছো, হয়তোবা জজ সাহেব ওইটা লেখে নাই, চার্জ গঠন করার সময় ভুলক্রমে বাদ পড়ে গিয়েছে, কিন্তু সাক্ষীরা তো প্রত্যেকে বলেছে যে কুদ্দুস অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে। তো তুমি মিসলিডেড হলে কিভাবে, মিসলিড হলে কিভাবে, ন্যায় বিচার ব্যাহত হলো কিভাবে? তুমি তো তোমার প্রপার ডিফেন্স যা নিতে সেটাই তো তুমি নিয়েছো। তাহলে বলেন এটা কি ম্যাটেরিয়াল ইরর হবে এই শুধু একটা শব্দের কারণে? না ভাইয়া। হবে না। ঠিক আছে, তাহলে এইটার জন্য নতুন করে বিচার হবে না। আচ্ছা, এখন তাহলে আমরা সিম্পল ইররটা দেখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আপনার 200 পড়লাম হলো 225, এবার চলে যাবেন 225 পরে চলে যাবেন 232-এ। এই দুইটাকে একসাথে পড়তে হয়। 225-এ হলো ম্যাটেরিয়াল ইরর না, আর 232-এ হলো ম্যাটেরিয়াল ইরর, ঠিক এর উল্টোটা। এই দুইটা একসাথে পড়লে বেশিক্ষণ লাগে না। 232-এ বলতেছে যে চার্জ গঠনে যদি কোনো ম্যাটেরিয়াল ইরর থাকে, তার মানে ওইটা হলো নট ম্যাটেরিয়াল আর এটা হলো ম্যাটেরিয়াল ইরর, তাহলে কি হবে? ম্যাটেরিয়াল মারাত্মক ভুল যদি থাকে, তখন মারাত্মক ভুল কিভাবে আমি বুঝবো? এই দুইটা শর্ত দিয়ে। আসামি যদি মিসলিড হয়ে থাকে এবং যদি ন্যায় বিচার ব্যাহত হয়ে থাকে, এই এখানে হলো না হয়ে থাকে আর এটা হলো হয়ে থাকে, তার মানে আসামি যদি মিসলিড হয়ে থাকে আর আসামি যদি এই ন্যায় বিচার যদি ব্যাহত হয়ে থাকে, অর্থাৎ ফেইলিয়ার অফ জাস্টিস যদি হয়ে থাকে, এই দুইটা ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেই ইয়াটা ভুলটা কি ভুল হিসাবে গণ্য হবে? ম্যাটেরিয়াল ইরর নাকি সিম্পল ইরর? ম্যাটেরিয়াল এরর। ম্যাটেরিয়াল ইরর হিসাবে গণ্য হবে। তাহলে ম্যাটেরিয়াল ইররের ক্ষেত্রে আপনারাই বলেন কমন সেন্স থেকে, ম্যাটেরিয়াল ইররের ক্ষেত্রে কি এটা সংশোধনযোগ্য হবে 537 ধারায়? না ভাইয়া। এইটা কিন্তু সংশোধনযোগ্য হবে না। তার মানে এখানে নিউ ট্রায়াল হবে, নিউ ট্রায়াল। তার মানে রিভিশন কোর্ট বা আপিল আদালত এটাকে চার্জ সংশোধন করে পাঠিয়ে দেবে যে আবার তুমি সাক্ষ্য নাও, আবার সাক্ষীদের রিকল দাও, সাক্ষীকে আবার ডেকে আনো, তোমার চার্জ গঠন করা ভুল হয়েছিল, আমরা একটা অবজারভেশন দিয়ে এটা পাঠিয়ে দিলাম, এই জায়গায় ভুল করেছে, তুমি আবার চার্জ ফ্রেম করো, আবার তুমি গোড়া থেকে শুরু করো। যেমন আগে ভিসিডি তে যখন কারেন্ট চলে যেত, আমরা যখন সিডি চলতো, আপনাদের মনে আছে যে একবার বিদ্যুৎ চলে গেলে ওই সিডি আবার একেবারে গোড়ায় চলে যেত? জি ভাইয়া। তাহলে এখানে ঠিক সেই ঘটনা ঘটবে।
এই ম্যাটেরিয়াল ইরোর যদি হয়ে থাকে একদম সেই সিডির মতো, কারেন্ট চলে গেলে যেমন প্রথম থেকে শুরু হইতো, আবার নতুন করে সেই শুধু রিভিশন আদালত বা অ্যাপেক্স কোর্ট তারা শুধু একটা অবজারভেশন দিয়ে দেবে যে চার্জ ফ্রেমিং এ ভুল হয়েছে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আপনি আবার চার্জ ফ্রেম করে বিচার করেন। তাহলে এই ধরনের ভুল যদি হয়ে থাকে তাহলে কিন্তু সর্বনাশ, আবার নতুন করে ট্রায়াল শুরু হবে। তাহলে এটা কিন্তু মারাত্মক ভুল, এটা সংশোধনযোগ্য না, তেমন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল হয়ে থাকে। এইখানে কেমন ভুল হয়ে থাকে? এইখানে আপনার আইনের ভুল হতে পারে, তারপরে আপনার ফ্যাক্টের ভুল হতে পারে, মারাত্মক ভুল এখানে ঘটে যেতে পারে, যার কারণে আসামি মিসলিড হতে পারে। সেটা কিভাবে হতে পারে? ধরেন ধরেন একটা অপরাধের ইয়া হচ্ছে, বিচার হচ্ছে, সেখানে ধরেন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করলো যে এরকম যে আপনি উম, ধরেন ধরেন যে কোনো একটা আইন আমরা যদি ধরি, ধরেন স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ধরেন স্পেশাল উদাহরণের জন্য বোঝাচ্ছি, আমার স্পেসিফিক ধরেন মনে নাই, স্পেশাল পাওয়ার অ্যাক্টে আসামির বিরুদ্ধে একটা চার্জ হলো। এখন চার্জ হওয়ার ক্ষেত্রে ধরেন একটা সেকশন উল্লেখ করতে হবে, কিন্তু সেকশন উল্লেখ করেছে আরেকটা আরেকটা ধরেন যেখানে আপনার স্মাগলিং হবে বা বড় ধরনের কোন একটা অপরাধ হবে, ধরেন স্মাগলিংই হবে, ঠিক আছে, স্মাগলিং হবে, সেখানে তার চার্জ ফ্রেম করেছে ধরেন অন্য একটা ধারায়। তাহলে তার প্রপার ধারা ছিল, যে প্রপার যে অফেন্স, তার চার্জশিট বা এভরিথিং দেখে যেটা মনে হয়েছে, এবং মামলা আমলে নেওয়ার যে রিপোর্ট সবকিছু দেখে মনে হয়েছে সে আসলে ওই যে স্মাগলিং অর্থাৎ ওই যে 25-এর দিকে যে ধারাগুলো আছে এগুলোর কোনো একটা অপরাধ করেছে। কিন্তু সেখানে তাকে কি করলো, যে দেশের বাইরে বাইরে দেশের মধ্যে থেকে কোনো জিনিস দেশের বাইরে নিয়ে গিয়েছে, অথবা দেশের বাইরে থেকে কোনো জিনিস বাংলাদেশে ঢুকিয়েছে, এরকম একটা অপরাধ করেছে, কিন্তু সেটাকে এই এই সেকশনে না দিয়ে তাকে অন্য একটা সেকশনে দিয়ে দিয়েছে, অর্থাৎ ওই যে খাদ্যে ভেজাল। হ্যাঁ, তাহলে সে আনলো হচ্ছে মদ বা ইয়াবা বাইরের দেশ থেকে, বা অন্য কোনো নিষিদ্ধ আর্টিকেল নিয়ে আসলো, আর তাকে অপরাধ হিসাবে দিল যে সে ধরেন মজুত করছে এরকম কিছু একটা দিয়ে দিল, অথবা অন্য কিছু একটা দিয়ে দিল। তাহলে কি সে কি প্রপার ইয়াটা নিতে পারবে? তার প্রপার ডিফেন্সটা সে নিতে পারবে? না ভাইয়া, এবং ন্যায় বিচার ব্যাহত হবে কিনা? হবে। হবে। কারণ তখন আসামি বলবে, মাননীয় আদালত, ওই প্রথম আদালত যে আমার বিচার করলো উনি কি কিছু বোঝে না, উনি ল পড়ে নাই? আমাকে স্মাগলিং এর জন্য সে বলতে পারতো যে আমি এয়ারপোর্ট থেকে মাল এই বাংলাদেশে ঢোকানোর সময় আমি ধরা পড়েছি, তাহলে আমি স্মাগলিং করেছি, কালোবাজারি করেছি। কিন্তু সে আমাকে মজুতদার হিসেবে দেখাইছে, আমি তো মজুত করি না, আমি তো রানিং অবস্থায় ইয়া করি, এগুলো সেল করি, আমি আনার সাথে সাথে এয়ারপোর্ট থেকে বের হয়ে আবার ডিস্ট্রিবিউট করে দিই, আবার বিদেশ থেকে আবার আনি, আমি কোনোদিনও মজুত করি না। কিন্তু উনি আমাকে কি করেছে, মজুত করে এইটা বলেছে, যার কারণে আমি আমার সেলফ ডিফেন্স নিতে পারিনি যে আমি কিভাবে মজুত করলাম। আপনি কি আমার কোনো জায়গা থেকে মজুত মাল গ্রহণ করেছেন, কোনো গোডাউন বা এরকম কিছু? অল্প কিছু জিনিস ছিল, ওটা তো মজুত করার মতো কোনো জিনিস ছিল না, মাত্র এত পিস এই জিনিস ছিল। তাহলে আমি কি সেলফ ডিফেন্স নেবো? উনি তো চার্জই গঠন করতে পারে না, উনি তো ভুল ধারায় চার্জ গঠন করেছে, তা আমি তো সেলফ ডিফেন্স নেবো কিভাবে? এখানেই তো ন্যায় বিচার ব্যাহত হয়েছে। তো সেই কারণে আপনার এখানে অবশ্যই এটা এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে মিস্টেক অফ ল। এখানে এই মূলত এটা মিস্টেক অফ লই বেশি ঘটে 232-এ, অর্থাৎ সে মিসলিড হয় তার ডিফেন্স নেওয়ার ক্ষেত্রে। অপরাধ করেছে একরকম, তাকে বিচারক বোঝায় অন্যরকম, তখন সে অবশ্যই ডিফেন্স নিতে পারবে না, টোটালি ডিফারেন্ট প্রকৃতির অপরাধ। তখন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন করে চার্জ করে সঠিক সেকশনে চার্জ করে আবার বিচার করতে হবে। তাহলে সবাই 232 বুঝেছেন কিনা? জি ভাইয়া। বুঝছি। ওকে, এখন সবাই চলে যাবেন 227। শোনেন, আজকে জয়েন্টার অফ চার্জ পড়ানো সম্ভব না, যে অবস্থা, এটা শুধু এই আর 2-3টা সেকশন আছে, একটু ধৈর্য ধরতে হবে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, বাট ধৈর্য ধরতে হবে। 227টা দেখেন, কোর্ট মে অল্টার চার্জ, কোর্ট মে অল্টার চার্জ 227। এটা কিভাবে মনে রাখছি জানেন? এটা সারা জীবন মনে থাকে আমার। ওই যে আমাদের যারা ইসলাম ধর্মে আছেন, 27 রজনী আছে না, রমজান মাসে 27 রজনী, জি 27 রাত ভাইয়া, বলে ওঠা 27 আছে রাত। না? তাহলে 27 রাতে হচ্ছে কি মানুষের ভাগ্য পরিবর্তন হয়, সবাই দোয়া করে, নামাজ পড়ে যে আমার ভাগ্য যেন খারাপ কিছু থাকলে যেন ভালো কিছু হয়ে যায়, আর উল্টাপাল্টা যা আছে তা তো মোনাজাতে আল্লাহর কাছে চাই। 27 রাতে, এই 227 মানেই হলো 27 রাত, অর্থাৎ মনে রাখবেন 27 রাতে যেমন ভাগ্য পরিবর্তন হয় তেমনি আপনার চার্জও কিন্তু পরিবর্তন করা যাবে, এইভাবে মনে রাখবেন। কারণ এটা একটা বিখ্যাত ধারা, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে চার্জ পরিবর্তন করা যায়, এটা কোন ধারায় আছে, তখন তো আপনি ভুলে যাবেন। এই জন্য এইভাবে মনে রাখবেন। দেখ, এটা আমার আলোচনার বিষয় না, এটা মনে রাখার জন্য এমনিতেই বললাম, আপনারা অন্যভাবে মনে রাখলে রাখবেন। কোর্ট মে অল্টার চার্জ, কোর্ট চাইলে চার্জ অল্টার করতে পারবে। এনি কোর্ট মে, দেখছেন মে বলেছে, alter or add to any charge at any time before judgment is pronounced.
তাহলে 227 বলতেছে যে কোর্ট মে, তার মানে কোর্ট যদি চায়, ইচ্ছা করে, এটা ম্যান্ডেটরি না, এটা কোর্ট সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। কোর্ট চাইলে কোনো চার্জ কি করতে পারবে, অল্টার করতে পারবে। আর একটা শব্দ ব্যবহার করেছে, অথবা অ্যাড করতে পারবে, অর্থাৎ নতুন করে চার্জ যুক্ত করতে পারবে অথবা চার্জ পরিবর্তন করতে পারবে। দুইটা করারই ক্ষমতা কোর্টের আছে। কখন করতে পারবে? বিফোর প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট, রায় ঘোষণার পূর্বে, যে কোনো মুহূর্তে। আচ্ছা, যদি একবার যদি জাজমেন্ট ঘোষণা করে দেয়, তাহলে কি আর রায় পরিবর্তন করা যাবে? এর চার্জ না। না ভাইয়া। যাবে না। কিন্তু যতক্ষণ চার্জ ঘোষণা না করবে, চার্জ ঘোষণার 1 সেকেন্ড আগেও চার্জ পরিবর্তন করা যাবে কিনা? রায় ঘোষণার 1 সেকেন্ড আগেও যাবে। যাবে। কিন্তু একবার যদি ঘোষণা করা হয়ে যায়, আর চার্জ পরিবর্তন করা যাবে না বা যুক্ত করা যাবে না, কারণ ওইটা তো ওই বিচারকের তো ক্ষমতা শেষ। রায়ে যেদিন সাইন করে দেবে সব শেষ। এটা ইয়া করতে পারবে, ট্রায়াল কোর্ট পারবে না, বাট ইয়া কি পারবে, আপিল কোর্ট বা রিভিশন কোর্টে কি চার্জ অল্টার করে দিতে পারবে? না ভাইয়া। কেন? জাজমেন্ট হওয়ার পরে যদি আসামি ধরেন আপিল করলো, তো বিচারকের অ্যাপেক্স কোর্টের নজরে আসলো যে আসলে চার্জটা আরো আরো একটা চার্জ যুক্ত হওয়া উচিত ছিল বা একটা চার্জ অল্টার করে দেওয়া উচিত ছিল, এটা রিভিশন কোর্টের নজরে আসতে পারে কিনা? আসতে পারে। আসতে পারে। তখন সে কি করতে পারে, এই মামলাটা রিমান্ডে পাঠাইতে পারবে। অ্যাপেক্স কোর্ট মামলাটা রিমান্ড অর্থাৎ টেক ব্যাক, এখানে একটা অবজারভেশন দিয়ে দেবে কোর্ট যে এই চার্জটা এইভাবে না এইভাবে, উনি গঠন করে দেবে না, জাস্ট আপনাকে একটা গঠন করার ক্ষমতা নাই, আপনাকে একটা নির্দেশনা দিয়ে দেবে এবং ওই জাজমেন্টটাকে কি করে দেবে, বাতিল করে দেবে। জাজমেন্ট বাতিল করার ক্ষমতা আছে না অ্যাপেক্স কোর্টের? আছে। আছে। দিয়ে এডিশনাল চার্জ করতে বলবে। এডিশনাল চার্জ যখন আপনি করবেন, তখন কি সাক্ষীদের আবার ডাকতে হবে না? এডিশনাল সাক্ষী বা আগে সাক্ষীদের আবার ডাকতে হবে না, যেহেতু চার্জ অল্টার হয়ে গিয়েছে? জি ভাইয়া। আবার ডাকতে হবে, এরকম। তাহলে আসলে ট্রায়াল কোর্টের ক্ষমতাটা আর থাকে না। জাজমেন্ট ঘোষণা করলে ট্রায়াল কোর্টটা একেবারে অফ হয়ে যায়, ওনার আর কিছু ক্ষমতা থাকে না। অ্যাপেস কোর্ট যদি নির্দেশনা দেয়, আবার অল্টার হওয়া সম্ভব। তো যাই হোক, ওই আলোচনা আমরা না যাই, আমরা এতটুকুই জানবো যে বিফোর প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট যে কোনো মুহূর্তে কোর্ট মানে ট্রায়াল কোর্ট চার্জ অল্টারও করতে পারবে, অ্যাডও করতে পারবে। আচ্ছা, যদি চার্জ অল্টার করা হয় বা অ্যাড করা হয়, যে চার্জটা আগে ছিল না, অ্যাড মানে কি আগে ছিল না, নতুন করে সংযোজন করা হয়েছে, আর অল্টার মানে হলো সামান্য বা বেশি পরিমাণে চেঞ্জ করা হয়েছে, তাহলে কি আসামিকে এটা পড়ে শোনাইতে হবে না? এই যে যে নতুন করে একটা চার্জ আনলেন, এখন তাকে পড়ে শোনাইতে হবে না? জি ভাইয়া। হয়তো আবার যদি অল্টার করে থাকেন, তাও আসামিকে পড়ে শোনাইতে হবে কিনা? হবে। হবে। যদি যদি কোনো বিচারক চার্জ পরিবর্তন করে গোপনে আসামিকে যদি পড়ে না শোনায়, অথবা নতুন একটা চার্জ যুক্ত করে আসামিকে যদি পড়ে না শোনায়, তাহলে কি আসামি জানতে পারবে যে তার বিরুদ্ধে কি বিচার হচ্ছে? সে জানতে পারবে? না ভাইয়া। জানতে পারবে না। তাহলে ওই যে আজকে ক্লাসের প্রথমে যে কথাটা বলেছিলাম, আসামি কিন্তু জানতে পারলো না। এই জন্য বলা হচ্ছে চার্জ অল্টার করেন অথবা অ্যাড করেন, যাই করেন, অবশ্যই আসামিকে পড়ে শোনাবেন যে মিস্টার কুদ্দুস, আপনার বিরুদ্ধে আরো একটা চার্জ যুক্ত হবে আজকে। আপনি ওই চুরি করতে গিয়ে বাসায় আগুন দিয়েছেন, সেটিং ফায়ার করেছেন, এই চার্জটাও যুক্ত হবে। অথবা আপনার চার্জ ছিল আগে এইটা, এখন অল্টার করে এটা হয়েছে, এটা পড়ে শোনাইতে হবে, না হলে তো সে তার সেলফ ডিফেন্স নিতে পারবে না। ওকে, তাহলে 227টা মনে রাখবেন আশা করি। 228, when trial may proceed immediately after alteration, এটা বেশি আপনারা এই সেকশনটা অনেকেই বুঝবেন না, বাট আমি সংক্ষেপে বলে দেই। এই যে আপনি 227 সাথে 228 কিন্তু সম্পর্ক আছে। এই যে এখানেও দেখেন, এই সেকশনও 228 নম্বর সেকশনে 227 কথা উল্লেখ আছে। তো বলতেছে যে 227 ধারায় যখন আপনি চার্জ অল্টার করবেন বা অ্যাড করবেন, আপনি করতেই পারেন, আসামিকে ইয়া করলেন, কি বলে, পড়ে শোনালেন। এখন মূল কথা হলো যে আপনি কি সাথে সাথেই বিচার শুরু করে দিতে পারবেন? এই যে একটা চার্জ অল্টার করলেন বা অ্যাড করলেন, এটা তাকে পড়ে শোনানোর সাথে সাথেই কি বিচার শুরু করে দিতে পারবেন? একদম সাথে সাথে? যে আপনি না আগে ভাইয়া। করে করা যাবে না, একটু সময় দিতে হবে, প্রসিডিংটা একটু স্টে করে রাখতে হবে, ইমিডিয়েটলি সাথে সাথে শুরু করা যাবে না। এখন প্রশ্ন হলো, কেন ভাইয়া স্টে করে রাখবে কেন? ওনাকে তো পড়ে শোনানো হলো, খালি পড়ে শোনালে হবে না, তাকে চিন্তা ভাবনা করার জন্য সময় দিতে হবে, তারও বক্তব্য থাকতে পারে, তার ডিফেন্স রেডি করার জন্য সময় দিতে হবে। আপনি অল্টার করার সাথে সাথেই বিচার করে রায় দিয়ে দিলেন, হবে না। তার মানে আপনার অল্টারেশনটা যদি এমন হয় যে মামলার নেচারটাই চেঞ্জ করে দিয়েছে, এমন ভাবে আপনি অল্টারেশন করেছেন, তাহলে আসামি কি সাথে সাথে সিদ্ধান্ত নিতে পারবে যে কি কি এভিডেন্স দেবে? না ভাইয়া। পারবে না। তাহলে প্রথমে ছিল চুরির মামলা। ওমা, এখন বিচারক বলতেছে মিস্টার কুদ্দুস চুরি করতে গিয়ে রেপ করেছেন, আপনার বিরুদ্ধে রেপের চার্জ গঠন করা হলো, এখনই সাক্ষ্য শুরু হবে, রেপের সাক্ষ্য এখন শুরু হবে। বলেন তো, ইমিডিয়েটলি যদি এই মামলাটা টোটালি টার্ন করেছে, কই ছিল চুরির মামলা মাত্র
2 বছর 1 বছরের জেল, সামান্য অপরাধ ছিল। কুদ্দুস তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করেছে যে দূর যদি 1 বছরের জেল আই হোক গা, চুরি তো করেছি, অতটা কেয়ার করে নাই, অতটা এভিডেন্সও সে সেলফ ডিফেন্সের জন্য এত এভিডেন্স খোঁজেও নাই। এখন বলতেছে যে আপনার চার্জ অল্টার করা হলো, আপনি চুরি করতে গিয়ে ধর্ষণ করেছেন। এখন তো কুদ্দুসের অবস্থা খারাপ, যে ও মা বলে কি, রেপের শাস্তি দিই মৃত্যুদণ্ড বা অমুক 10 বছরের কারাদণ্ড, এই সর্বনাশ করছে, তো এখন কি হবে? তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার কুদ্দুস কিন্তু ভয় পেয়ে যাবে। তাহলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে একটা প্রিন্সিপাল আছে যে এমন ভাবে এভিডেন্স দেওয়া যাবে না যে আসামি আকস্মিকভাবে চমকে ওঠে, সে সারপ্রাইজড হয়ে যায়, এমন এভিডেন্স দেওয়া যাবে না। সে এতদিন ভাবতো চুরির মামলায় আজকে চুরির এভিডেন্স হবে, হঠাৎ করে আপনি তার বিরুদ্ধে রেপের অভিযোগ এনেছেন, তাহলে কি আপনি সাথে সাথে চার্জ অল্টার করার সাথে সাথে কি ইমিডিয়েট ট্রায়াল শুরু করা যাবে? না ভাইয়া। যাবে না। তাহলে আসামি কি হয়ে যাবে? অবাক হয়ে যাবে, সারপ্রাইজড হয়ে যাবে, যে বলে কি, কি বলে, আমি আমি রেপ করেছি, নাউজুবিল্লাহ, কি বলে? আবার এখনই বিচার শুরু করবে, আমি কাগজপত্র রেডি করলাম না, আমি আমার সেলফ ডিফেন্স রেডি করলাম না, আজকেই সব সাক্ষী নিয়ে যাবে, তো আমি আমি ডিফেন্স নিব কিভাবে, আমি জেরা করবো কিভাবে? তো সাথে সাথে চালানো যাবে না বিচার। আর যদি দেখা যায় যে অল্টারেশনটা সামান্য পরিমাণে, অর্থাৎ মামলার নেচার এন্ড ক্যারেক্টারকে খুব বেশি চেঞ্জ করে না, যেমন ছিল ধরেন চুরি চুরি করতে গিয়ে ধরেন সিম্পল আঘাত 323, এরকম কিছু একটা ঘটেছে, তাহলে এটা কি মামলার নেচার এন্ড ক্যারেক্টারকে খুব বেশি পরিমাণে চেঞ্জ করে দেয়? না ভাইয়া। দেয় না। তাহলে সে এর সাথে সাথে আপনি ইমিডিয়েট ট্রায়াল চালিয়ে যেতে পারবেন, কারণ এতে আসামি সারপ্রাইজড হবে না, সে বিস্মিত হবে না। আসামি আরো মনে মনে ভাববে, না ঠিকই তো আছে, আমি তো আসলে চুরি করতে গিয়ে তো একটা গুতা দিছি, বাড়ি এলাকে তো আস্তে পিঠে একটা গুতা দিছি, মানে ওই কারণে ব্যথা পাইছে, এই কারণে মনে হয় বিচারককে জানাইছে, এখন চার্জ করতেছে। কিন্তু এখানে সে অবাক হবে না যে এরকম হয়েছে, একটু ধস্তাধস্তি হয়েছে, বা আহ, আমার মনের অজান্তে একটা আঘাত লেগে গেছে, হতে পারে। তো যদি আপনি দেখেন যে নেচার এন্ড ক্যারেক্টার চেঞ্জ হয়ে গিয়েছে, তখন কিন্তু আপনি ইমিডিয়েটলি চার্জ অল্টারেশনের পরেই আপনি বিচার চালিয়ে যেতে পারবেন না, আপনাকে স্টে করতে হবে, তাকে একটু সময় দিতে হবে আসামিকে তার সেলফ ডিফেন্স রেডি করার জন্য। আর যদি অল্টারেশনটা সিম্পল প্রকৃতির হয়, তাহলে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে বিচার চালিয়ে যাচ্ছিলেন, আপনি এভিডেন্স নিয়ে চালিয়ে যেতে পারবেন। তাহলে দেখেন, আমি 229 আর 230 228 এই তিনটা আসলে একই জিনিস। হ্যাঁ, আমি পুরোটা গল্পই বলে দিয়েছি, আপনি এখন পড়বেন আর বুঝে ফেলবেন। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট সেকশন আছে। হ্যাঁ, লাস্ট সেকশন 231, রিকল অফ উইটনেস হোয়েন চার্জ অল্টার। আচ্ছা, চার্জ যদি অল্টার করা হয়, তাহলে কি আবার উইটনেসকে আবার ডাকতে হবে না? জি ভাইয়া। এইটাকেই বলে রিকল অফ উইটনেস। হ্যাঁ, মানে নতুন উইটনেস আসতে পারে বা আগের উইটনেসকেও আবার ডাকা লাগতে পারে, রিকল অফ উইটনেস হবে। 231, এটা কিভাবে মনে রাখতাম জানেন? এই লাস্টে কত আছে? 231 এর লাস্টের সংখ্যাটা কত? 1। 1। তাহলে 1 মানে হলো আরো একবার ডাকো। আমরা বলি না যে তোমাকে আরো একবার ডাকবো, এই সে আরো একবার ডাকতে হবে সাক্ষীকে। তার মানে একজন সাক্ষী সাক্ষ্য দিয়ে চলে গেছে, তখন চার্জ ছিল চুরির, সে বলে দিয়েছে যে কুদ্দুস চুরি করেছে। হঠাৎ করে 2 দিন পরে বিচারক বলতেছে চার্জ চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? বললো এটা চুরি হবে না, এটা হবে চোরাই মাল গ্রহণ। ফর এক্সাম্পল ধরেন চোরাই মাল গ্রহণ, আসলে এটা চুরি ছিল। এখন রহিম তো সাক্ষী দিয়ে গেছে যে আমি দেখেছি যে সে চুরি করেছিল, বা তার কাছে একটা জিনিস পাওয়া গিয়েছে। তো যখন আপনি চার্জ অল্টার করলেন, তখন আপনার এই রহিমকে আবার ডাকতে হবে যে মিস্টার রহিম, আসলে চার্জ তো চেঞ্জ করা হয়েছে, আপনি বলেছিলেন এটা, এখন তো চার্জ হলো এইটা, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? চুরি হয়েছে সেটা বলেছেন, কিন্তু চোরাই মাল কি তার কাছে দেখেছিলেন, বা ওইটা যে চোরাই মাল ছিল আপনি জানতেন? তাহলে এইটা তো রহিমকে আবার ডাকতে হবে, রিকল করতে হবে, তাকে আবার ডাকতে হবে। আবার নতুন উইটনেস রিকল করা লাগতে পারে, যেমন আগে সাক্ষী কেউ দেয় নাই, যেমন মাসুদ নামে একজন সাক্ষী আছে, সে আগে সাক্ষী দেয় নাই, কিন্তু চার্জ অল্টার করার পরে এখন মাসুদকে ডাকতে হবে। এই হলো মানে নতুন উইটনেস। যেহেতু চার্জ চেঞ্জ হয়েছে, নতুন উইটনেসও আপনি আনতে পারেন, যিনি এই ফ্যাক্ট সম্পর্কে জানেন যে সে আসলে চোরাই মাল রিসিভ করে বা তার কাছে আমি দেখেছি। তাহলে বলতেছে যে 231 বলতেছে আপনি যতবারই চার্জ অল্টার করবেন বা অ্যাড করবেন, আপনাকে কিন্তু সাক্ষীকে আবার রিকল দিতে হবে বা নতুন করে সাক্ষী ডাকতে হবে। পুরান সাক্ষ্যকে রিকল দিতে হবে অথবা নতুন সাক্ষীকে ডাকতে হবে, তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে। কারণ এই রহিম এসে তো বলতে পারে যে মাননীয় আদালত, আমি ওকে চুরি করতে দেখেছি, আমি আগে যেটা বলেছি ওইটাই সত্য, আমি তার কাছে কোনো চোরাই মাল পাই নাই বা দেখি নাই। চুরি করেছে এটা জানি, কিন্তু চোরাই মাল তার কাছে ছিল না, এটার ব্যাখ্যা সে দিতে পারে। তাহলে চার্জ অল্টার করলে কিন্তু সাক্ষীকেও আপনার সুযোগ দিতে হবে, আবার তাকে রিকল করতে হবে। তাহলে আজকে আমরা কত পর্যন্ত পড়লাম বলেন তো? ভাইয়া 221 থেকে 232।
232 পর্যন্ত। তো আসলে এর এর বেশি পড়াইলেও আপনারা নিতে পারবেন না, কারণ 233 থেকে আবার আরেকটা জিনিস শুরু হবে। এটা জীবনে এক ক্লাসে স্টুডেন্টরা নিতে পারে না। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, তাই না? 232 পর্যন্তই। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আশা করি আপনারা বুঝেছেন, কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি এই যে পড়াই দেওয়ার পরে ওই দিনই আপনি পড়বেন। যেমন আজকে রাতেই আপনি 1 ঘন্টার মধ্যে এই সেকশন গুলো একবার চোখ বোলাবেন। এই গরম গরম থাকতে একটা জিনিস যত ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। জি ঠিক ভাইয়া। আছে? এটা এই গরম গরম পড়ে ফেলতে হয়, তাহলে এটা আপনার মাথায় সারা জীবনের জন্য সেট হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ 233 থেকে শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আচ্ছা ভাইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম।